প্রথমে বলতে ইটস এ প্লেজার টু বি অন দিস শো। এবং মানে আপনি বলছেন আপনি আমার ফ্যান, বাট একদম পুরো উল্টা ব্যাপারটা। বাট আমরা আসলে যে জায়গাটা আছি আসলে মানে ইটস নেচার, পুরো একদম নেচার মাঝখানে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা আজকে যেখান থেকে শো করছি একদম লিটারালি খোলা আকাশের নিচে। সো আমরা যে ফিলিংটা পাচ্ছি কমপ্লিটলি ডিফারেন্ট। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। আমার মনে হয় কি মানে কোনো সুপার ন্যাচারাল কথা বলতে গেলে এরকম একটা ঠান্ডা এই জিনিসটা কিন্তু চিলস গুলো আরো বেশি দেয়, আরো বেশি বেশি লাগে। এবং আশেপাশে গাছ এন্ড জাস্ট পোকামাকড়ের আওয়াজ ছাড়া কিছু শুনতে পাচ্ছি না। এবং যত দূরে তাকাবেন কোনো লাইট নেই, কোনো লাইট নেই। হ্যাঁ, এটা আমি এইমাত্র খেয়াল করলাম। হ্যাঁ, সত্যি তাই যে অনেক দূর পর্যন্ত কোনো লাইট নেই। ট্রু। এবং আমার কাছে মানে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস এপিসোড আজকে। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথম ঘটনা যার কাছে শুনবো, তিনি আরো আগে মানে নাওয়াফেরও আগে শো করেন কর্মা ক্যান্ডি, আমাদের সামির ভাইয়ের কাছে যাবো আমরা এবং খুব ছোটবেলার একটা ঘটনা শোনাবেন। এবং আপনাদের অনেকেই আপনারা হয়তো খেলতে খেলতে এরকম ছোটবেলায় অনেক এরকম প্যারানর্মাল কোনো কিছুর সাথে আপনি হয়তো দেখেছেন বা এক্সপেরিয়েন্স করেছেন, বাট আপনার হয়তো মনে নাই বা আপনি অতটা পাত্তা দেন নাই। সেরকম একটা ঘটনা শুনে আসবো আমরা সামিরের কাছ থেকে। সো ছোটকালে আমরা পাড়ায় যখন ক্রিকেট খেলতাম তখন এরকম একটা এনভায়রনমেন্ট ছিল যে মানে প্রায় 10-20 বছর আগে যখন এরকম সবাই ক্রিকেট খেলতাম আর সবকিছু ওটার এভরিথিং ইজ টু রিভলভ অ্যারাউন্ড দ্যাট। এবং কোন এলাকাতে একটু বলুন? ধানমন্ডি, ঢাকার ধানমন্ডি এলাকাতে। ধানমন্ডি তো অনেক ঘটনা। এন্ড সো স্কুল থেকে আসার পর থেকে ওখানেই সবকিছু হতো, ক্রিকেট খেলার আশেপাশে। তো একদিন এরকম একটা বাসা ছিল আমার ঠিক পাশের বাসাটাই, একদম ডান পাশের বাসাটা যেটা ছিল, একটু আজব ছিল বাসাটা। কিন্তু ওখানে একদিন গাছের সামনে আমরা খেলতে খেলতে দেখছি যে গাছে জানি কি একটা ঝুলছে। তো মানে দূর থেকে প্রথমে দেখে ভাবছি যে বানরের মতো কিছু মনে হচ্ছে। তারপর আমরা পাড়ারই ছেলে পেলেরা সবাই মিলে একটা লাঠি দিয়ে ওই জিনিসটা নামালাম। তবে দেখতে পেলাম যে একটা পুতুল, আচ্ছা, ছোট একটা পুতুল। খুবই আজব কিন্তু ব্যাপারটা যে একটা পুতুল গাছে ঝুলছে। হ্যাঁ। তো আমরা পুতুলটা নামানোর পর তারপর দেখলাম যে পুতুলের গলায় একটা তাবিজ পেঁচানো ছিল। তারপরে এই জিনিসটা আমরা আবার উপরে নিয়ে গিয়ে আমি আমার ফুপা তখন বিদেশ থেকে গেছিলেন, আম্মা সবাই বসে আমরা এটা বের করলাম যে এটা যেটা পেঁচানো ছিল যে মানে বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকের জন্য যেরকম করা হয়, কুফরি বলা হয়, রাইট, ওই জিনিসটা পুতুলের গলায় পেঁচানো ছিল। সো ওই বাসাটার সামনে মানে বাসাটার মধ্যে এমন কিছু একটা ছিল, ওই বাসাটা নিয়ে স্টোরি বলবো যে আমাদের সবসময় ছোটকাল থেকে একটা ফ্যাসিনেশন ছিল বাসার প্রতি যে ঢুকবো, কারণ ওখানে দুটো ফ্যামিলি ছিল, একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, একটা নেপালিস ফ্যামিলি ছিল। হঠাৎ করে ওরা কবে বের হয়ে গেল, দুটো ফ্যামিলি, নিচতলা একটা ফ্যামিলি থাকলো, উপরতলা একটা ফ্যামিলি থাকতো, ওরা কবে বের হয়ে গেল আমরা কেউ ঠিক জানতাম। কিন্তু আজব অনেক কিছু হতো যে আমরা ঠিক ওই বাসাটার সামনে ক্রিকেট খেলতাম যে অনেক কালো বিড়াল দেখা যেত। এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা আন্ডারস্ট্যান্ডিং এ কালো বিড়াল মানে অশুভ কিছু একটা এরকম একটা অ্যাসোসিয়েশন আছে কালো বিড়ালের সাথে। আমরা খুব কম বয়স, আমার বয়স তখন 5-6 বেশি হবে না, এক্সাক্ট টাইমটা মনে নেই, টাইম ফ্রেমটা। তো আমরা গেটটা লক থাকতো, আমরা গেটটা ক্লাইম করে উঠেছি। তখন যদি কোনো নেইবার মুভ ইন করে বা মুভ আউট করে সবাই জানে, কিন্তু আমরা কোনো সময় দেখি নাই যে তারা মুভ আউট করেছে, কিন্তু দেখছি যে বাসাটা কেউ কেয়ার নিচ্ছে না অনেক মাস ধরে। আমরা এরকম 8-10 জন ছেলে পেলে মিলে গেটটা টপকায়, তারপর যখন নামলাম দেখলাম যে সিমেন্ট মিশানোর যে ইয়েটা থাকে, ডিশটা থাকে, ওরকম উল্টানো একটা ডিশ। প্রথমে কেন জানি আমি ডিশটা উল্টালাম, দেখলাম যে একটা মরা বিড়াল কালো রঙের, কিন্তু এরকম হয়েছে অনেকদিন হয়ে গেছে যে বিড়ালটা অনেকদিন আগে মারা গেছে। এন্ড ওর বডির মানে যে ইয়েটা ওয়েটটা থেকে চ্যাপটা বিড়ালটা শুকিয়ে গেছে এন্ড উপরে অনেক ধরনের মানে প্যারাসাইটস আর অনেক কিছু পোকামাকড় কিলবিল করছিল উপরে। সো এইটাই প্রথমের থেকেই এরকম আশেপাশে যেতে যেতে অনেক কালো মরা বিড়াল দেখছি। আচ্ছা, ওইখান থেকে যে ঘুরে আসলেন দেখলেন মানে আরো তো কিছু অদ্ভুত ব্যাপার ছিল, আপনি বলছিলেন যে নিচতলায় গিয়ে মনে হয় আমরা তারপর এসি ভ্যান দিয়ে ভেতরে গিয়ে যাওয়ার পর আশেপাশে অনেক জায়গায় এরকম মরা কালো বিড়াল, মানে আরো অনেক জায়গায় আরো অনেক কালো বিড়াল ছিল। আর তারপর বেসিনের ভেতরে, বাথটাবের ভেতরে, এন্ড সবচেয়ে আজব যে ব্যাপারটা ছিল যে বাসার অ্যাপ্লায়েন্সেস সব ভিতরে, কাঁটা চামচ, ওয়াশিং মেশিন, তখন ওই সময় ওয়াশিং মেশিন খুব মানুষ ইউজ করতো না, সবকিছু আছে, খাট, তারপর ক্লজেট, সবকিছু ছিল বাসার ভেতরে। এমনকি একটা করিডোর ছিল, ওখানে একটা পায়ের ছাপ, ধুলোর জন্য পায়ের ছাপ ছিল, একটা বা পায়ের ছাপ, আর কোনো পায়ের ছাপ নাই। আবার 8-10 ফিট দূরে দেখা যাচ্ছে অনেকগুলো পায়ের ছাপ, কিন্তু ওগুলো আবার বা পায়েরই ছাপ। সো আমি যেমন এই স্টোরিটার কোনো এন্ডিং নেই, কিন্তু এরকম একটা
কোনো অদ্ভুত এক্সপিরিয়েন্স, একটা বাসা যে বাসায় কেউ হ্যাঁ। থাকে না। আমরা গ্যারাজে গিয়ে দেখলাম একটা Right. পুরোনো একটা দামি মার্সিডিসও হ্যাঁ, ছিল, বলছিলেন এন্ড কিন্তু কেউ নাই, কিন্তু সবকিছু আছে বাসার ভিতরে। কেউ নাই নাকি কেউ থাকতে পারেনি, সেটাই হচ্ছে কেউ প্রশ্ন। থাকতে পারেনি, সেটা কেউ নাই। দুটো ফ্যামিলি ছিল, Right. দুটো ফ্যামিলি ছিল, ওরা তারপর কবে বের হয়ে গেছে। এবং ওই বাসাটা নিয়ে আপনাদের সবসময় আগ্রহ ছিল। সবসময় আগ্রহ একটু মনে করে দেখেন তো যে ওই বাসা থেকে ফিরে আসার পরে কারো কোনো শরীর খারাপ হওয়া বা কোনো ধরনের কোনো অন্য কোনো রকমের কোনো ফিলিং ছিল কিনা, বা এই যে আমি যে প্রথম স্টোরিটা বলছিলাম, হুম। এটা কিন্তু প্রথম যে বললাম যে ওই যে তাবিজটা পেয়েছিলাম, হুম। ওটা কিন্তু তারপরে হয়। আচ্ছা। অনেক বছর পর, তার ওটা এটলিস্ট এই ডিফারেন্সটা হবে 5-6 বছর পর। আচ্ছা। তো কোনো একটা অ্যাসোসিয়েশন ছিল, আর এটা হওয়ার যে কাহিনীটা বলেছি যে আমরা সবাই মিলে বাসায় গিয়েছিলাম, তারপর কিন্তু 5-6 বছর ধরে কেউ আসেনি ওই বাসাটাতে। কেউ আসেনি। হ্যাঁ, এখন 10-15 বছর পর ওই যে ভেঙে ফেলেছে ডেভেলপার দিয়ে, যা হয় অনেক সময় শোনা যায়। কিন্তু এখনো আপনার নিশ্চয়ই ওই পুতুলের আচ্ছা, পুতুলের মাথায় চুলটুল ছিল। পুতুলের মাথায় চুলটুল ছিল। আমরা বর্ণনাটা খুব আজব। এটা পুতুলটা দেখে মানে মোচ চুল আলা একটা বাচ্চাদের পুতুল, একটু উইয়ার্ড দেখতে ছিল পুতুলটা, এবং তার গলায় তাবিজ। গলায় তাবিজ ঝুলছে। এই পুতুল যদি আপনার কথা শুনতে শুনতে কেউ দেখেন ফেলেন এবং বাথরুমে বা যে কোনো জায়গায়, নিশ্চয়ই ডেফিনেটলি তিনি ভয় পাবেন। আমি একটু কেয়ারফুল হওয়া উচিত ডেফিনেটলি, যদি গাছের সামনে ঝুলে থাকে। Right. থ্যাংক ইউ সামির। আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। আমরা চলে যাচ্ছি তাজরিয়ানের কাছে। তাজরিয়ান আসলে আমাদের সঙ্গে আজকে এখানে এসেছেন। তাজরিয়ানকে আমরা জানি যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাট তার সাথে মানে এখন পড়াশোনার রহস্যটা কি আসলে, মানে পড়াশোনার ব্যাপারে কেউ কি আসলে হেল্প করেন তাকে, নাকি আসলে পুরোটাই আসলে মেধা, সেই ব্যাপারটা আমরা শুনবো তাজরিয়ানের সাথে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, তাই না তাজরিয়ান? জি অ্যাকচুয়ালি 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে। কি হয়েছিল? বেসিক্যালি নর্মাল জ্বর ছিল, জ্বর থেকে আস্তে আস্তে আরো শরীর খারাপ হওয়া শুরু করলো। দেন ফাইনালি 2 রাত ধরে আমি নিঃশ্বাস নিতে পারতাম না। সো নেক্সট হসপিটালে গিয়েছি, এন্ড হসপিটালে যাওয়ার পর অক্সিজেন নিতে যাব, তখন দেখি যে আই এম অলরাইট। তো ঠিক অবস্থায় তবুও ওয়েট করে দেখলাম, ডক্টর চেক আপ করলো, বললো কিছু না, জাস্ট নর্মাল জ্বর। বাসায় এসে আবার আমি যখন বিছানায় শুই, আবার নিঃশ্বাস নিতে পারছিলাম না। সো আমরা সবাই ভাবলাম যে হয়তো ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্যই হয়তো এটা হয়েছে। বাট দেন এত খারাপ অবস্থা হয়ে গেছিল, আমি লাইক আই লিটারালি স্টার্টেড ক্রাইং, এন্ড আম্মুকে বলা শুরু করলাম যে আম্মু আর পারছি না, প্রবাবলি আজকেই হয়তো মারা যাবো, এত কষ্ট হয়েছে। সো তারপর সকাল হলো, ফজর আজান দিল, তখন একটু কোনো মতে লাইক নিঃশ্বাস নিতে পারা শুরু করলাম। সো আমি সোফায় গিয়ে বসলাম, তখন অনেক কষ্ট হচ্ছিল, এন্ড সারা রাত উইয়ার্ডলি আমি আল্লাহর নাম নিতে পারিনি। সো চেষ্টা করেছিলেন আপনি? অনেক চেষ্টা করেছিলাম, লাইক আমি সবসময় সূরা পড়ে তারপর ঘুমাতে যাই। আচ্ছা। সো সেদিন একদমই পারিনি। সো তারপর সোফায় গিয়ে আমি কোনো মতে লাইক দোয়া পড়েছি। তখন আম্মুকে বলেছি যে আম্মু একটু বিছানায় গিয়ে দেখবা, কারণ ওইখানে গেলেই আমার এই অবস্থা হয় কেন। তো আমার তারপর আম্মু আর কিছু বলেনি। পরে আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ করে শুনি যে আম্মু কথা বলছেন। আব্বু বলে যে আমি মাত্র বিছানা চেক করলাম, এন্ড তাবিজ যে সাইডে শোয় তার একদম ঠিক নিচে একটা তাবিজ। আচ্ছা, আপনাদের বাসা তো মানে আপনারা কয়জন থাকেন বাসায়? আমি, আব্বু, আম্মু আর আমার বড় বোন। সুতরাং এখানে কাজের লোক থাকেন না, কাজের লোক ছোট বুয়া এসে কাজ করে চলে যান। এবং আপনার ওই জায়গাতে তো নিশ্চয়ই মানে বাসার আপনাদের একদম সবাই মানে নিজেরাই থাকেন, তার মানে কেউ ওইখানে তাবিজ রেখে যাওয়ার কথা না। তাবিজ কিভাবে আসে জানেন তো? এটা জিনকে দিয়ে তাবিজ। তো আপনার এরপরে এই যে পুরো জিনিসটা শরীরের উপর দিয়ে গেছে, কিন্তু আপনি কোনো কিছু দেখেননি বা এরকম? না সঙ্গীত, আর তাবিজটা সরিয়ে ফেলার পর আমি একদম মানে একদিনের মধ্যে আমি পুরো ভালো হয়ে যান। তার আগে কি আপনার মানে মেডিকেশন চলছিল, মানে ওষুধ টষুধ কিছু খাচ্ছিলেন আপনি? ওষুধ খাচ্ছিলাম, জ্বরের ওষুধ খাচ্ছিলেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। বাট যখন আপনি তাবিজটা সরিয়ে ফেলেন একদম একদিনের মধ্যে ভালো হয়ে গেলেন। আচ্ছা, কয়বার এরকম হয়েছে আপনার সাথে? এটা তাবিজটা স্পেসিফিক্যালি একবার পেয়েছিলাম, তখন তার অনেক মাস পর, লাইক I was going through ডিপ্রেশন, তারপরে অনেক কিছু মানে পড়ালেখা করতে পারছিলাম না, মানে এভরিওয়্যার আমার সব দিক দিয়ে কিছু পাচ্ছিলাম না। তখন
আবার পাওয়া গিয়েছিল। আবার পাওয়া গেছিল। বিছানার নিচে পাওয়া যায় না, প্রবাবলি আলমারি বা ওরকম চিপা কোনো জায়গায় পাওয়া তার গেছে। মানে ব্যাপারটা এরকম যে শুধুমাত্র যে শরীর খারাপ হবে এরকম না, যে আপনি আপনার পড়াশোনা করতে পারছিলেন না, অমনোযোগী ছিলেন, এই জিনিসগুলো হতে পারে, তাই তো? তাই মনে হয়েছে। এবং তখনও কি ওই তাবিজটা পাওয়ার পরে তাবিজটা নিয়ে যখন ফেরত দেওয়া হয়েছে তারপরে সব ঠিকঠাক হয়ে গেছে আবার? জি, তখন আবার অনেকদিন টাইম লেগেছিল, আচ্ছা, বিকজ ওটা মনে হয় অনেক দিন ধরেছিল, যেটা পরে পাওয়া গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ তাজিয়ান। যদি আমরা আপনার সাথে আবার কথা বলবো, আমাদের কিছু সিনিয়র ভাই আছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, বাট আমাদের সঙ্গে আছেন, তাকে আমরা তার কাছে ঘটনা শুনবো। খুবই ভয়ঙ্কর ঘটনা, এবং ঢাকা শহরের মানে মোটামুটি যে জায়গাটা সারা রাত ধরেও মোটামুটি ঘুমায় না, সেরকম একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। আমি জানি না যে নাম উনি বলবেন না, কিন্তু জায়গার নাম বলবেন কিনা দেখা যাক। এবং আমাদের অলরেডি কিন্তু অনেকেই SMS করছেন, এবং জ্যাকলিন দেখতে পাচ্ছি আমাদের নাটক থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছি হিমেল SMS করেছেন, ফার্স্ট টাইম ভূত FM তিনি লাইভ শুনছেন, বা এখনো যে আমরা মানে আমাদের পেনিট্রেশন চলছে ভালো। মাহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন ফরহাদ from সিলেট, এছাড়াও আমাদের সাথে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আছেন, আমাদের সাথে আছেন তানিশা অপি, এছাড়াও সাইফুল সাদমান আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন মুসা বরিশাল থেকে, এছাড়াও আমাদের সাথে ইমন আছেন, আরো অনেকে দেখতে পাচ্ছি, রবিন, তারপরে জিলাল, আচ্ছা, সহ আরো অনেকে ঠাকুরগা থেকে আছেন না। ওকে, সো আমরা চলে যাই আমাদের ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি তো পরিচয় দিবেন না, তো আমি আপনার সরাসরি ঘটনায় চলে যাই। আমি একটা জিনিস আপনার সম্পর্কে একটু বলে রাখি, যে আপনি অনেকদিনই আপনার প্রফেশনের কারণে অনেক রাত্রে বাড়ি ফিরতে হয় এবং নিজেই ড্রাইভ করে ফিরতে হয়, এবং কোনো কোনো সময় আপনি ড্রাইভারকেও ড্রপ করে দিয়ে তারপরে বাসায় ফেরেন। তো আপনার লাইফে এরকম একদিন ওই ড্রাইভারকে ড্রপ করতে যাওয়ার সময় কোন একটা ঘটনা ঘটেছিল, আমরা ঘটনাটা একটু জানতে চাই। আপনি আমাকে যে মুরব্বী বানিয়ে দিয়েছেন, আপনি তো আমার চেয়ে কত মুরব্বী, তাই না? আমি বাচ্চা মানে সিনিয়র বানিয়ে দিলেন। ওকে, আপনার ঘটনায় যাই। আচ্ছা রাসেল ভাই, অ্যাকচুয়ালি ওইটা বলার আগে আমি একটু আমার কিছু জিনিস বলে নিই। যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে আমি কাজকর্ম করি, এসব করি, রাতে খুব বাসায় ফিরি। যেটা করতে হয় যে কাজে যখন অনেক প্রেশার থাকে, স্ট্রেস রিলিজ করার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে দুইটা কাজ করি। এটা হচ্ছে খুব অনেক ভলিউম দিয়ে মিউজিক শুনি আর ড্রাইভ করি। তো এটা আমার একটা হবি টাইপের। ইদানিং একটু কম করি, অনেক আগে থেকে কাজটা করি, যার ফলে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। ঢাকা থেকে অনেক দূরে অনেক জায়গায় আমি ঘুরেছি, তখন অনেক ধরনের এক্সপিরিয়েন্স আসছে। ওই রকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলছিলাম। তো আপনি যে ঘটনাটা বলছেন এটা বলার আগে অন্য একটা ঘটনা আগে প্লিজ। আমি ঢাকা শহরে ভাড়া থাকতাম, বিভিন্ন বাসায় বিভিন্ন জায়গায় থাকতাম। তো তখন আমি যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে বনানীতে। আচ্ছা, বনানীতে পিছনে রোড নাম্বার 27, আচ্ছা, এই যে কবরস্থান রোড একদম। তো আমি রাতে সেখানে ঢুকতে যে সাধারণত কামাল হতো ঢুকতে ঢুকতাম। আচ্ছা, তো প্রায়ই যেটা হতো যে ওখানে ঢুকছি, বাসায় যাচ্ছি, হয়তো কোনোদিন 12:30, কোনোদিন 12টা, কোনোদিন 1টা 1:30 এরকম। জি, তো যেটা হতো আমি ড্রাইভ করছি, ড্রাইভ করে যখন টার্ন করে আমি অবস্থান রোডটাতে ঢুকবো, তখন এরকম এক্সপিরিয়েন্স হতো যে অন্য একটা গাড়ি এখানে আসতেছে। তো ওই গাড়িটা যেটা করতো, হেডলাইট অন করে রাখতো, হাই বিম দিয়ে রাখতো। তো এটা খুব ইরিটেটিং। তো আমরা যে কাজটা করতাম, সেটা আই বিলিভ ইউ হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স, ইন ঢাকা থেকে লোকজন এরকম করে। তো যখন ওই গাড়িটাকে পাস করে যাই, হয়তো আমরা কিছু বলি না, বাট চোখে একটু চোখ রাঙানো টাইপের একটা শাসন করার একটা ব্যাপার থাকে, চোখ দিয়ে মানুষের বিরক্তি প্রকাশ করা। কাইন্ড অফ। তো এরকম করতাম, তাই উই অল আর ইউজ টু ইট দ্যাট। তো ওই ঘটনাটা যেখানে শুরু, সেটা হচ্ছে যে হঠাৎ করে একদিন এরকম রাতে ফিরছি, তো আমি দেখলাম যে একটা ভাঙা চোরা অনেক পুরোনো টাইপের গাড়ি, ইট লুকস লাইক হয়তো 80s এর স্টারলেট টাইপের গাড়ি, রং টং ঠিক নাই। ইফ ইউ আস্ক হোয়াট ইজ দ্য কালার, প্রবলি আই উইল নট টেল ইটস মেরুন কালার, কারণ এটা রাস্টিক একটা কালার হয়ে গেছে। এত পুরোনো গাড়ি, এর মধ্যে লাইটটা প্রচন্ড জলজল করছে, মনে হচ্ছে যেন একদম নতুন গাড়ির মতো। তো আমি চোখে লাগছে, আমি টার্ন করছি, তো আমি স্পিডটা যত পারি কমালাম,
কোন রকমে যেন গাড়ির অ্যাক্সিডেন্ট না ঘটে সেভাবে টার্ন করলাম। করার পর ন্যাচারালি আমি ডান দিকে তাকিয়ে ড্রাইভারকে শাসালাম। তখন প্রচন্ড রকম ছাড় পাই, কারণ আমি তাকিয়ে দেখি ভেতরে যিনি গাড়ি চালাচ্ছেন লুকস লাইক মহিলা, অ্যান্ড ইটস নট খুব কম বয়সী, লুকস লাইক অ্যাটলিস্ট 70+- কিংবা তার বেশি হতে পারে। And তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে আমার দিকে তাকিয়ে হাসছে, দাঁতগুলা বের করা, এবং তার কাঁচটা অলমোস্ট 90 ডিগ্রি আর এক্স্যাক্টলি 90 ডিগ্রি ঘোরানো, যেটা অ্যাকচুয়ালি মানুষ পারে না। এটা সম্ভব। তা আমি দেখে হঠাৎ করে মনে হচ্ছে কিভাবে সম্ভব। তো ইনস্ট্যান্টলি আমি গাড়ি নিয়ে চলে আসলাম, উনিও চলে গেলেন বা এরকম কিছু একটা। এই কয়েক মুহূর্তের জন্য এটা দেখলাম। তো এটা হয়তো আমার কিছু অন্য কিছু থেকে এরকম ভেবেছে এরকম হতে পারে, বাট ইটস হ্যাপেন্স সেভারাল টাইম। ওই সেম রোডে সেম জায়গায়, সেম রোডে আসা যাওয়ার পথে কোন একটা জায়গায়, এই 27 নম্বর রোডে এটা ঘটে। তো আমি দু একজনকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আছে কিনা, যেহেতু এখানে একটা গোরস্থান আছে, বাট কেউ কোনো কিছু রেফারেন্স দিতে পারলো না, বা এরকম কিছু তাদের ঘটেছে এটা হলো না। বাট এটা হয়েছে অ্যাটলিস্ট 4-5 বার ইন 3 ইয়ার্স। এবং এটা শুধু আপনি একা দেখেননি, এটা আমি শুনেছি, আরো দু একজন বলেছে, বাট আই ডোন্ট নো ওয়েদার ইজ রাইট অর রং। এরকম অনেকেই বলছে যে এই রাস্তাতে এরকম কিছু কিছু জিনিস তারা দেখেন, কিছু জিনিস করেন। আর মনে হচ্ছে আপনার গাড়িতে অন্য কেউ ছিলেন, তিনিও দেখেছেন। এটা একবার শুধু হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ঢুকছিলাম তখন আমার পাশের সিটে আমার ছোট্ট ছেলে এবং আমার ওয়াইফ ছিলেন। তাদেরকে আমি যখন এটা দেখলাম, বিকজ আই নো দ্যাট এই জিনিসটা আছে, ওই দিন দেখলাম যে ওই মহিলার চেহারা আরো বেশি বিভৎস। আচ্ছা, তখন ওরা যখন তাকাতে যাচ্ছে, মানে দে অলসো মাই স্পাউস আর অলসো ভেরি মাচ ইরিটেটেড যে এটা কি এত লাইট এরকম। আমি সাথে তাদেরকে বললাম না, তাকিয়ে না দেখি, মানে আমি তাদেরকে সেম জিনিসটা তারা গাড়িটা দেখেছে, এতটা ডিপলি হয়তো মহিলাকে দেখে নাই। বাট আমি চেষ্টা না দেখার জন্য, আমি চাচ্ছিলাম না দেখুক। বাট এই প্রতিবারই আমি যখন দেখতাম তো এটা ভয় পাইতাম। ভয়টা খুব মজার ভয়, পিছনে মেরুদণ্ড পেয়ে নেমে যেত, খাম আসতো, এরকম একটা ব্যাপার। আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ রাইট অর রং, মেবি ইটস আমার ভয় হতে পারে। কিন্তু আপনি সেকেন্ড যেটা দেখেছেন ড্রাইভিং নিয়ে, ওইটা সেইটা তো আরো ভয় ছিল, মানে সেম অন্য একটা জায়গায়, এটা বনানীতে না, গুলশানে। অন্য একটা হচ্ছে কি যে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওইটা হচ্ছে কি এরকম অনেকগুলা ঘটনা ঘটেছে, এরকম অনেকগুলা জিনিস দেখেছি। আমি খুব ইটস নট কাইন্ড অফ পার্সন যে আমি এই জিনিসগুলো বিলিভ করি, আবার জিনিসগুলো এরকম যে এটা আমাকে নিয়ে ঘটেছে। কিন্তু আপনি একটা জিনিস আমাকে বলেছিলেন যে আপনি কখনো মনে হয় না যে আপনি একা বা এরকম কোন। এটা অন্য জিনিস। আচ্ছা, মানে আমি গাড়ি চালাতে যেরকম অনেক এক্সপিরিয়েন্স এসছে, যে জিনিসগুলো আমি বিলিভ করি না, আমি খুব লজিক দিয়ে বোঝার চেষ্টা করি, যার ফলে আমার কাছে মনে হয় মেবি ইট হ্যাজ সাম আদার এক্সপ্লানেশন হোয়াট আই ডোন্ট নো। আচ্ছা, বাট দেয়ার আর মেনি থিংস আই হ্যাভ বিন এক্সপেরিয়েন্স যে ওইটা হয়তো আমি জানি না, বাট আমি এটা কেন ঘটেছে তাও জানি না, বাট ইটস লুকস লাইক দ্যাট। বা কতগুলো আবার এরকম রেফারেন্সও পেয়েছি, এই কারণে এরকম ঘটেছে, কারণ আমি এটা পরে ডিগ আউট করেছি এটা কেমন কি হয়েছে। এরকমই একটা ঘটনা বলছিলাম, যেটা এটা কি বলবো এখন? আমরা কি বলবো না, একটা ব্রেক নিতে হবে, বলে ফেলি আমাদের খুব বেশি। ছোট্ট আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ছোট্ট একটা ঘটনা হচ্ছে কি, এটা অনেকদিন আগে, এটা আমরা গেলাম বগুড়াতে, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল। তো আমরা ফিরছি, ওই দিন ফিরতেই হবে, কোনো ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না। সিরাজগঞ্জ থেকে আমরা একটা গাড়ি পেলাম, ট্রাক, ঠিক আছে। তো ওই সিরাজগঞ্জের ট্রাকে করে ফিরছি, ট্রাক ড্রাইভারকে সামহাও পটিয়ে টটিয়ে, আমার ফ্রেন্ডটা হি ওয়াজ ভেরি মাচ স্মার্ট, তো ও পটাইলো যে ঠিক আছে আমাদেরকে ঢাকায় নিয়ে যাবে। তো ট্রাক ড্রাইভার আমাদেরকে হাতেই করে তার পাশের সিটে বসতে, মানে ড্রাইভার তার পাশের 2টা সিট আমরা বসতাম, আর হেল্পারকে উপরে পাঠাইত, তার সাথে আরো 2জন লোক ছিল গাড়ির পেছনে। গাড়িটা খালি ছিল, সব একটা ভাড়া ছিল, মানে ইট ওয়াজ নট ক্যারিং প্রোডাক্ট কিছু একটা। তো যমুনা ব্রিজ থেকে যখন নামলাম, উই আর টুয়ার্ডস অ্যাপ্রোচিং টু টাঙ্গাইলের দিকে, ওই রাস্তাটা অনেক ফাঁকা এবং অনেক লম্বা। তো আমরা টায়ার্ড, ট্রাকে উঠেছি, একটা কেমন লাগছে, ট্রাকে এর আগে আমি উঠি নাই।
হঠাৎ করে আমার ফ্রেন্ডটা চিৎকার করেছে, এটা কি করছে, কি হচ্ছে, মানুষ, একটা মানুষ। আমিও দেখলাম যে স্পষ্ট একটা মানুষ রাস্তা ক্রস করছে, এন্ড খুব ধীরে ধীরে ক্রস করছে, খুব ধীরে ধীরে ক্রস করছে। এটা খুব স্বাভাবিক ঘটনা, রাস্তা ক্রস করতে ড্রাইভার শুড ব্রেক এন্ড করবে, মানুষকে যেতে দিবে। ট্রাক ড্রাইভার মানে এমন ভাবে চালাচ্ছিল, আমরা দেখলাম উনি ব্রেক করছেন না। এন্ড আমার বন্ধুটা প্রচন্ড জোরে চিৎকার করে উঠলো, কি করছেন। ট্রাক ড্রাইভার না থামিয়ে ওই মানুষটার উপর দিয়ে চলে গেল। আমরা তো মানে ভয়াবহ, ট্রাক ড্রাইভার তো একটা মানুষ মেরে ফেলছে বা এরকম কিছু একটা। আর ট্রাক ড্রাইভার উল্টা বলছে, আরে ভাই এটা কিচ্ছু না, এরকম রাতের বেলায় গাড়ি চালিয়ে এরকম ঘটনা ঘটবেই, এগুলো মানুষ না, এটা অন্য জিনিস। কি জিনিস, আর একটা মানুষ মারছেন, আপনি তো খুন করছেন, হ্যান ত্যান এরকম। আমার বন্ধুরা আরো খেপে গেল, কিন্তু উনি বলছেন না, এরকম ঘটে, এরকম প্রচুর ঘটনা ঘটে, এটা কোনো ব্যাপার না। এবং ওই সময় তো কোনো ঝাঁকিও খায়নি গাড়ি, কোনো ঝাঁকি টাকি কিছু নাই, কিন্তু আমরা স্পষ্ট দেখলাম একটা মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এবং ট্রাক ড্রাইভার তার উপর দিয়ে চলে গেল। ওকে, এবং উনি কোনো ব্রেক করলেন না, কিচ্ছু করলেন, নর্মালি গাড়ি চালায় চলে গেল। তারপরে ওনারা জানেন যে এখানে এরকম এইটাই তো, উনি পরে তখন বলেছে, আপনারা জানেন না রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আছে, এই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা, এই জায়গায় দেখুন প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় এবং এরা আসে এরকম অ্যাক্সিডেন্ট ঘটায়। বাহ। And আমি পরে তন্ন করে ওই দিনের ওই রাতের পরে 2 দিন আমি পত্রিকা যতগুলো ছিল চেক করলাম, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো মানুষের লাশ পাওয়া গেছে কিনা, কোনো কিছু পেলাম না। কিন্তু ওই ট্রাক ড্রাইভার বলছে যে এরকম অনেকগুলো অভিশপ্ত জায়গা থাকে। উনি একটা গল্প বললেন, যেটা আমার এক্সপিরিয়েন্স সাথে খুব যায়, ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সাথে। উনি বললেন যে এরকম কিছু জিন থাকে, ভালো জিন যেরকম আছে এরকম খারাপ জিনও আছে। তো এই খারাপ জিনরা যেটা চায়, তারা মানুষের ক্ষতি করতে চায়। মানুষ নাকি জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ইনসান ইজ মোর পাওয়ারফুল দ্যান জিন। তো ইনসান তখন ইনসানকে সরাসরি ক্ষতি করতে পারে না, জন্য তারা অ্যাকশন ক্রিয়েট করে সো দ্যাট মানুষ ভুলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে বা সেটা একটা প্রেক্ষাপট তৈরি করে। তো এরকম নাকি রাস্তাঘাটে হঠাৎ করে সামনে চলে যাওয়ার পরে আমি অনেকগুলো জায়গায় এরকম পেয়েছি, এক্সপিরিয়েন্স হয়েছে। যেটা বললাম যে হয়তো সেভাবে চেষ্টা করে মনে রাখতে পারলে, তো ওই আমার পরের ঘটনাটা এটা আমি হয়তো বেঁচে গেছি, আমি এটা বলবো। ওকে, আমরা চলে যাবো ছোট্ট বিরতি। যেতে যাওয়ার আগে আমরা জানিয়ে দিই যে আমাদের যদি আপনারা ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radiofort.fm। আপনারা অনেক SMS করছেন, সেটা শুনবো আমরা, তবে ফিরে এসে সবার আগে শুনবো আমরা আর যে নওয়াফের একটা ঘটনা। এবং আর সবাই রেডি থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পরে, ছোট্ট একটা বিরতির পরে। কোথাও যাবেন না। আর আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যেখানে আমরা আছি, আমাদেরকে মানে কি বলবো, আদর সমাদর করার জন্য আমাদের 3 জন ভাইয়া এবং একজন সিকিউরিটি গার্ড, 3 জন আমাদের এখানে বেশ ঠান্ডা, ঢাকার মতন ওয়েদার না, বেশ ঠান্ডা, সেরকম একটা জায়গায় সবাই দাঁড়িয়ে আছেন এবং আমরা কষ্ট করছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা আমাদের সঙ্গে আছেন। আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with Graminphone. ফিরে এলাম আবার, আমি রাসেল। ঢাকায় আমাদের স্টুডিওতে আছেন আমাদের শাহিন ভাই, এবং শাহিন ভাইকে থ্যাঙ্কস অনেক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বাকিটা সময় থাকতে হবে, কোনো উপায় নাই। মাসুম ভাই তো আমাদের সঙ্গে আছেনই। আমরা চলে আছি আর যে নওয়াফের কাছে এবং তার একটা ঘটনা শুনবো আমরা। জি রাসেল ভাই, এটা হচ্ছে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। 2006 আমি এ লেভেল শেষ করি এবং আমার বাবা, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট বাংলাদেশি টু ডু আ ওয়ার্ল্ড বাইসাইকেল। আচ্ছা, ওনার ছেলে হওয়াতে আমার আই অলওয়েজ ফেল লাইক আমার কিছু একটা করতে হবে। সো আমার পুরো এ লেভেল সময়টা আমি প্ল্যান করছিলাম যে এ লেভেলটা শেষ হওয়ার সাথে সাথে আমি সাইকেল নিয়ে কক্সবাজার চালাই যাবো। সেটা ছিল প্রথম প্ল্যানটা, এবং আমার ফ্রেন্ডদেরকে বললাম, অনেকে একসাথে হলো। লাস্ট মোমেন্টে গিয়ে সবাই আর মানে যখন দেখছে যে আসলে প্ল্যানটা সিরিয়াস হতে যাচ্ছে, এট দি এন্ড আমরা মাত্র 4 জন রয়ে গেল। তো প্ল্যানটা আমরা এরকম ভাগ করে নিলাম যে ঢাকা থেকে কক্সবাজার যাব, আমি, আমার কাজিন এবং 2টা ফ্রেন্ড ছিলাম। সো 5 দিন ভাগ করে নিয়েছে। ফার্স্ট স্টপ কুমিল্লা, তারপর সেকেন্ড দিন ফেনী, তারপর চিটাগং, তারপর চকরিয়া, তারপর কক্সবাজার এরকম। সো কাহিনীটা হয়েছে আমার চিটাগং এ, এবং চিটাগং এর যে আমরা থার্ড ডেতে ছিল, ওটা ছিল হচ্ছে ফেনী টু চিটাগং। আচ্ছা, আমরা দিনে অ্যাভারেজ 80 কিলোমিটার চালাতাম, বাট ওই দিন আমাদের ওই দিনটা খুবই খারাপ একটা দিন। 80 কিলোমিটার আমরা চালাই, বাট আমরা উই নিউ যে আমাদের ওই দিন 80 থেকে বেশি চালাতে হবে, এবং একদম জুলাইতে ছিল সেটা, 2006 এর। সো অনেক গরমের মধ্যে। এন্ড আমার ফ্রেন্ড
ওই দিন ট্রাকটাকে চাপিয়ে রাস্তার মানে নিচে ফেলে দেয় এবং সে মাথা ফাটিয়ে ফেলে। আচ্ছা। তো ওই অবস্থায় তাকে আমরা আশেপাশে একটা ক্লিনিকে নিয়ে কোনো মতে মাথাটা সেলাই করলাম এবং ওই সেলাইটা মানে হি ওয়াজ এ ব্ল্যাক বেল্ট। তারপরে সে কন্টিনিউ করলো আমাদের সাথে। তো কন্টিনিউ করে আমরা চিটাগাংয়ের দিকে যাচ্ছি এবং দিনটা অলরেডি খুবই খারাপ গেছে, আমাদের অলরেডি সময় নষ্ট হয়ে গেছে। এবং আমরা কিন্তু সন্ধ্যার পরে সাইক্লিং করতাম না, বিকজ বাংলাদেশের হাইওয়ে অনেক ডেঞ্জারাস সাইক্লিং এর জন্য specially। এবং তখন কিন্তু সাইক্লিং এর এই ঝোঁকটা ছিল না, তো সাইকেলের জন্য প্রপার লাইটস রিফ্লেক্টর এগুলো আমরা এত প্রিপেয়ার্ড ছিলাম না। তো আমরা চিটাগাং যাচ্ছি এবং দেখছি যে পথ আর শেষ হচ্ছে না এবং চিটাগাং ঢোকার আগ মুহূর্তে অলরেডি আমরা 100 কিলোমিটার চালিয়ে ফেলছি। আমার ফ্রেন্ড জাদনান ছিল, অলরেডি তার মাথা ফাটা তখন, মানে ওই অবস্থা সে চালাচ্ছে কি মোটামুটি সে যথেষ্ট মানে সুস্থ না, মাথা সেলাই করে তারপরে আমরা রওনা দিচ্ছি। তো এট দি এন্ড আমরা চিটাগাং ফাইনালি 117 কিলোমিটার, এক্স্যাক্টলি আমার এখনো মনে আছে আমার মিটার, 117 কিলোমিটার সাইক্লিং করে পৌঁছালাম। রাত বাজে তখন 10টা এবং আমাদের জন্য বেশ অনেক কয়েকজন জার্নালিস্ট প্রেস ক্লাবে তারা ওয়েট করছিল, আমরা যাবো, আমাদের একটা ইন্টারভিউ নিবে, তারপরে আমরা যাবো হচ্ছে আমরা যেখানে যাওয়ার কথা। তো আমরা সেখানে গিয়ে ইন্টারভিউ দিলাম, দিতে ওখান থেকে বেরোতে আমাদের বেজে গেল 12:30 এবং আমরা থাকবো কোথায়? আমার এক ফ্রেন্ডের একজন ছিল আমাদের সাথে, স্বভাব, ওনার বাবা উনি আর্মিতে ছিলেন, উনি আমাদেরকে প্রত্যেকটা স্টপে আমাদের একটা ইদার আর্মি বা রেলওয়ে রেস্ট হাউস ম্যানেজ করে দিয়েছিল যেখানে আমরা থাকবো। সো চিটাগাং এ আমাদের থাকার কথা টাইগার পাস, যারা চিটাগাং থেকে শুনছেন তারা খুব ভালো মতো এই এলাকাটার কথা জানেন, টাইগার পাস। আমি তখনও ফ্যামিলির ছিলাম না টাইগার পাস, আমি শুধু জানি যে এরকম আমাদের টাইগার পাসে যেতে হবে, ওখানে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে, ওখানে গিয়ে আমরা ওই দিন রাতটা কাটাম। তো আমরা 12:30 দিকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে টাইগার পাস, আমি চিটাগাং খুব একটা চিনি না, আমরা কেউ চিটাগাং অত একটা যাইনি তখনও, খুঁজতে প্রায় 1টা বেজে গেল। একটা সময় আমরা টাইগার পাসে ঢুকতেই না ব্যাপারটা কেমন একটু ডিফারেন্ট ছিল, জায়গাটা মানে নর্মাল মনে হচ্ছে না, বিকজ লম্বা গাছ, পুরো অন্ধকার এবং যে বিল্ডিং গুলো দেখছি সব পুরোনো দিনের লাল ব্রিকের বিল্ডিং, ব্রিটিশ আমলের মনে হচ্ছে। তো এর মধ্যে আমরা যে রেস্ট হাউসটা খুঁজবো, ওই রেস্ট হাউসে কোনো ফোন নাই অ্যাপারেন্টলি, ফোন নাম্বার পেয়ে যেখানে আমরা ফোন করে জানাতে পারবো। আমরা শুধু ঢাকায় ফোন দিচ্ছি যে আমরা এখানে কাছাকাছি চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, একটা ব্যবস্থা করতে হবে, ওখানে কোনোভাবে কন্ট্যাক্ট করার একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যে হলো কি, আমার যে ফ্রেন্ডের মাথা ফেটে গেছিল ওর 104 জ্বর উঠে গেছে, খুবই স্বাভাবিক, খুবই বাজে অবস্থা করে। এবং তখন আমাদের কাছে মানে নাপা দিয়ে মানে এরকম ছোটখাটো 104 জ্বর মানে সেটাই, মানে একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে তার, হেলমেট ছিল না কিন্তু তখন। তো আমরা এরকম লিটারালি অসহায়ের মতো ছিল। ভিতরে টাইগার পাসে আমরা 4 জন আমাদের একটা ড্রেস করছিলাম, আমরা সবাই সাদা ড্রেস পরেছিলাম, এটাতে না মানুষ আমাদেরকে দেখে ভয় পেয়ে যেত এত রাতে। 4 জন সাদা ড্রেস পরে সাইকেল চালা যাচ্ছে। সো আমরা টাইগার পাসের ভিতরে খুঁজেই যাচ্ছি, পাচ্ছি না। একটার সময় আমরা ঢুকেছি, তখন বাজে প্রায় 2টা, আমরা খুঁজে পাচ্ছি না এবং আমার ফ্রেন্ড আর সাইকেল চালাতে পারছে না। এবং হঠাৎ একটা করে সিএনজি যায়, থামতে বলি যে ভাই ডিরেকশনের জন্য কোথায় এটা জানতে হবে, কেউ ভয় থামে না, বিকজ শুনলাম যে ওই এলাকাটা নাকি খারাপ, তাতে অনেক চিন্তা হয় এবং অনেক প্যারানর্মাল জিনিসপত্র হয়, তো কেউ থামতে চাচ্ছে না। তো একটা পয়েন্টে আমি যেটা বললাম যে আমার কাজিন ছিল, আমরা 4 জন টোটো, আমার কাজিন এবং আমার ফ্রেন্ড আদনান, যার মাথা ফেটে গেছে। আমরা হঠাৎ করে একটা ছোট বিল্ডিং পেলাম, ওখানে একটা লাইট জ্বলছে, একটা ছোট ক্লিনিকও বলবো না, একটা ইনফার্মারি টাইপের একটা জায়গা ছিল, ভিতরে 2টা নার্স ছিল। এবং আমরা গিয়ে ওখানে বললাম যে দেখেন আমাদের এরকম অবস্থা, আমরা একটা রেস্ট হাউস খুঁজছি। আমার ফ্রেন্ডকে দেখালাম যে ওনার খুবই বাজে অবস্থা, আমরা জাস্ট ইন কেস যদি রেস্ট হাউসটা না খুঁজে পাই তাহলে আমরা কি এখানে রাতটা কাটাতে পারবো কিনা। আচ্ছা, উনি স্ট্রেট ওয়ে মানা করে দিল, বললেন আপনাদেরকে আমরা চিনি না, আমরা এটা কিছু করতে পারবো। তো ওই এলাকাটাই এমন, মানে রাত্রেবেলা কেমন যেন একটা মানে একটা ভয় থমথমে একটা ব্যাপার হয়ে যায়, একটা ব্যাপার থাকে। তো করা যাবে না, তখন আমরা বেশ কয়েকটা আশেপাশে কয়েকটা বিল্ডিং এ উঠে যাই, দেখি সব তালা মারা। তো এবং ওই জায়গাটা কিন্তু একটু মানে উঁচু নিচু, অনেক ছোট ছোট পাহাড়ের উপরে জায়গাটা, উঁচু নিচু, অনেক বিশাল বড় গাছ। তো একটা পয়েন্ট আমি বললাম যে আদনান আর আমার কাজিনকে বললাম সাইকেল আর চালাতে পারছিলাম না, 117 কিলোমিটার চালানোর পরে আমরা ড্রেইন আউট পুরো, এবং আমরা ডিনার করি নাই, তার মধ্যে আমার ফ্রেন্ডের এই অবস্থা। আমরা যেটা করলাম যে ইনফরমেটর যেখানে পেলাম একটা লাইট ছিল, ওই সামনে ওই 2 জনকে বসালাম, বললাম যে তোরা বস, আমরা বাকি 2 জন হাঁটতে দেখি খুঁজে পাই কিনা, সাইকেল আর চালাতে পারছি না। সো কিছু লাইটের পিছনে টর্চ হয় না ছোট, ওই একটা টর্চ নিয়ে আমি আমার ফ্রেন্ড শাবাব হাঁটতে বের হয়ে গেলাম, যখন দেখি খুঁজে পাই কিনা। আচ্ছা, আর ওই 2 জনকে ওখানে রেখে গেলাম এবং ওরা ওখানে মানে ফুটপাতে বসে শুয়ে আছে, পারছে না। আমি সবাই এরকম হাঁটছি, হঠাৎ দিকে একটা রিক্সা যাচ্ছে বেল মারতে,
এই রিক্সাটাকে আমার থামাতেই হবে যেভাবে হোক, সে আমাদেরকে ভয় পাচ্ছে না থাক, আমার থামাতেই হবে। বিকজ এট দ্যাট পয়েন্ট আমরা একদম অসহায় ফিল করছিলাম রাসেল ভাই, বিকজ খুবই স্বাভাবিক। ওই হ্যাঁ, শহর right. এরকম একটা সিচুয়েশনে পড়েছি আমরা, ফ্রেন্ড অসুস্থ। যে কোনো কিছু হতে পারে, আমাদের সেফটির একটা ব্যাপার আছে। সো রিক্সাটাকে আমি হাত দেখালাম, রিক্সাটা থাম। আমি জিজ্ঞেস করলাম, মামা তুমি কি রেলওয়ে রেস্ট হাউসটা চিনো? বলে হ্যাঁ। বলে চলে। আমরা দুজন রিক্সায় উঠলাম, চিন্তা করলাম যে যাবো চিনে এসে তারপরে নিয়ে যাবো। আচ্ছা, তো রিক্সাটা ধরেন বেশি না, 0.5 কিলোমিটার ডিস্টেন্স হবে ওখান থেকে। কোথায় থেকে কোথাও অন্ধকারের মধ্যে, আমি কিছু দেখতে পারছি না, যাচ্ছে। আমার হাতে শুধু একটা লাইটারের টর্চ। গিয়ে সামনে দেখলাম একটা উঁচু রাস্তা, একটা ছোট পাহাড়ের মধ্যে উঁচু উঠবে রাস্তাটা, তো ওখান দিয়ে সে উঠবে। তো আমি রিক্সা থেকে নেমে গেলাম, যে সেটা টেনে উঠাতে পারবে না আমরা দুজন। রাইট। আমি নেমে গেলাম, আমি রিক্সাটার পাশে হেঁটে গেছি, এবং আমার ফ্রেন্ড যে রিক্সায় বসে আছে সে একটু হেভি, কিন্তু তারপরে আমি দেখলাম রিক্সাওয়ালা তাকে সুন্দর মতো টেনে উঠি। আমি রিক্সার পাশাপাশি হেঁটে যাচ্ছি। ঠিক উপরে গিয়ে যখন পৌঁছালাম, একটা পুরানো বিল্ডিং, লাল ব্রিকের, দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক দিন ধরে মানুষের কোনো চিহ্ন নেই। এবং ওই জায়গাটা, এখানে যখন রিক্সাটা থামলো আমি তার পাশে এসে দাঁড়ালাম। আমার ফ্রেন্ড শাবাব রিক্সা থেকে নামলো, আমি সামনে তাকে ফার্স্ট কথাটা আমি শাবাব করলাম, শাবাব জায়গাটা থেকে সুবিধার মনে হচ্ছে না, আমরা ফেরত গিয়ে 4 জন একসাথে আসি। ও বললো হ্যাঁ ঠিক বলছিস। এই কথাটা বলতে আমার ধরেন 10 সেকেন্ড লেগেছে। এই কথাটা ওকে বললাম, পিছে ঘুরে দেখি রিক্সাওয়ালা নাই। যে রিক্সা আপনি যে রিক্সা এতক্ষণ ছিলাম ওই রিক্সাটা জাস্ট নাই। রিক্সাটা যদি রাস্তা দিয়ে নেমে যায়, রাস্তাটা কিন্তু আমার সামনে নিচে, আমরা উপরে আসলাম, আমি পুরোটা দেখতে পাবো। ওই সাইড দিয়ে যদি পড়ে যায় আমি আওয়াজ পাবো। ও তো ভাড়া নিবে, এত কষ্ট করে উঠলো, রিক্সাটা জাস্ট গায়েব। এইটা দেখে আমার ফ্রেন্ড সাহেব ওকে আমার জন্য একটু অ্যাবনর্মাল হয়ে গেল। ও এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই কথাটা বলে না ও আটকে গেছে, এই কথাটাই বলছে। তার মানে একটু ভয়ও পেয়েছিল, অনেক ভয় পেয়েছে। এটা কি হলো, আমরা দুজন বিশ্বাস করতে পারছি না, এটা কি হলো, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আমার গলায় তখন, আমি সবসময় তখন প্রথমে একটা আল্লাহু লেখা একটা লকেট ছিল, আমি এটা চুমে খেলাম। আমি শাহবাগ এবং মানে মুরব্বীদের থেকে আগে শুনেছি যে কখনো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়, ওখান থেকে যখন তুমি চলে আসছে পিছনে তাকাতে না, এরকম একটা কথা আমি শুনেছি। আমি শাহবাগকে বললাম তুই আমার হাত ধর, ভাই পিছে তাকাস না, আমার সাথে চল। আমি ওর হাত ধরে টান দিয়ে যাচ্ছি, আমারও ভয় লাগছে তখন। এন্ড ও জাস্ট ওর বলে যাচ্ছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আমি কোনো মতো ওখান থেকে দৌড় দিয়ে আমরা সামনে গিয়ে আমার ফ্রেন্ডদের কাছে গেলাম। আমি ওকে আগেই বলে দিচ্ছি যে ওদের অবস্থা ভালো না, ওদেরকে জিনিসটা এখন বলা যাবে না, মানে কি হতে পারে। ওখানে পৌঁছানোর পর ইন দ্য মিন টাইম হঠাৎ দূরে থেকে দেখি একজন সাদা পাঞ্জাবি পরে হেঁটে আসছে, এবং তার সাদা দাগ, মানে এমনিতেই অনেক কিছু হয়ে গেছে। এবং তার মধ্যে আমি আর স্বভাব এটা মনের মধ্যে নিয়ে বসে আছি, ওদেরকেও বলতে পারছি না কি হচ্ছে, আর নেওয়ার মতো ক্ষমতা নেই। নেওয়ার মতো ক্ষমতা নেই। কিরকম একটা অসহায় সিচুয়েশন, আমি জানি না আমার নেক্সট মুভ কি হবে। হেঁটে আসছে আমি আবার কি এখন। তখন থ্যাংক গড উনি এসে আমাদের কাছে আসলে, আপনারা কি ঢাকা থেকে সাইকেল চালায় আসছেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনাদেরকে তো এতক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা কই, আপনাদের তো আসার কথা। সো উনি হচ্ছে ঠিক মুভিতে হয় না কিছু রামু কাকা থাকে, মানে উনি আমাদেরকে তারপরে বলেন চলেন আমি নিয়ে যাচ্ছি। সো উনি একমাত্র লোক যে পুরো রেস্ট হাউসে। এবং তখন ক্ষেত্রে ওনাকে ভরসা করতে পারছিলেন নাকি ভাবছিলেন যে না এখানে রাসেল ভাই এত অসহায় ছিলাম, আর কোনো উপায় ছিল না। আচ্ছা কি করবো আমি জানি না, জানি না কি করবো। আচ্ছা, এখন ওনাকে আমার ট্রাস্ট করতেই হবে, যেহেতু উনি বলে যে আপনাকে ঢাকা থেকে সাইকেল চলে আসছে, এই রেস্ট হাউস খুঁজছেন, উনি জানেন ব্যাপারটা জানে। সো ওনাকে ফলো করতে করতে গেলাম। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, যেই জায়গাটা আমাদেরকে রিক্সাওয়ালাটা নিয়ে গেছিল ঠিক ওই জায়গাটাতেই রেস্ট হাউসটা ছিল, আমাদের চোখেও পড়েনি। ওই বিল্ডিংটা ঠিক পাশে। ও মাই গড, উনি হেল্প করছেন, হেল্প করে গেছেন, উনি হেল্প করেছেন। পরে এসে যখন ঘটনাটি আমাদের মুরব্বীদেরকে বলেছে, বলে যে এটা হয়তো একটা ভালো জিনিস, আপনাদেরকে পথে দেখে গেছে। এবং মজার জিনিস হচ্ছে আমরা যখন ওই রেস্ট হাউসটাতে গেলাম তখন গিয়ে ডিনার করার সময় এখন তোদেরকে বলা যায় কাহিনীটা। আমি বললাম যে আদনান, রফি ভাই একটা জিনিস হয়েছে, বলে আমাদের সাথে একটা জিনিস হয়েছে তোকে বলতে হবে। আমি বললাম কি হয়েছে তোমরা আগে বলো। তোরা যখন ছিলি না ওখানে যে গাছগুলা সব অনেক বছর পুরানো, বিশাল লম্বা মোটা গাছ, এটা ঝড় না হলে নড়ানো সম্ভব না। এক সারিতে অনেকগুলা গাছ, কোনো গাছ নড়ছে না, একটা গাছ নাকি খালি দুলছে, মানে এদিক ওদিক করে দুলছে। এবং আদনান চোখ বন্ধ করে শুয়েছে, রুফি ভাই জিনিসটা দেখেছে, এবং ও ভয়, ও একটু বেশ ভীতু, ও ভয় কিছু বলতে পারছে না। মিলিয়ে দেখলাম দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি দ্য টাইম যখন আমাদের সাথে ওই ইনসিডেন্টটা হলো। সো
থ্যাংক গড যে এরপর থেকে আমরা মানে ভালো মতো চলে আসতে পেরেছি, বাট মুরব্বীরা আমাদেরকে এক্সপ্লেনেশনটা দিয়েছে যে এটা ভালো ভালো কিছু কিছু ছিল, একটা ভালো কিছু ছিল। তবে Definitely ওই ভালো এক্সপিরিয়েন্সটা কিছু ছিল। সত্যি ভয়ঙ্কর ছিল। Right. এবং একটা মজার জিনিস কি, ওইটা হওয়ার পর থেকে আমার ন্যাচারাল ভয়টা কমে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা একটা ভালো জিনিস হয়েছে যে, বাট এই ঘটনাটা আমি যেমন লাইফে আমার জীবনে বাট আপনার ক্ষেত্রে ভালো হয়েছে, অনেকের ক্ষেত্রে খারাপও হয়। খারাপও হয়। রাইট, সেটা একটা ভালো একটা দিক ছিল, মানে এত খারাপের মধ্যে একটা ভালো দিক ছিল তার। True. জি। ওকে, বাট খারাপ জিন খারাপ হোক আর ভালো কেউ ফেস করতে চায় না, কেউ করতে চায় না। সেটাই আপনার চোখের সামনে থেকে হঠাৎ একটা জিনিস just গায়েব হয়ে গেল, এটা মানে মেনে নেওয়া যায় না সেটাই। ওখানে বসে। সেটাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকের নামগুলো খুব অদ্ভুত হয়। আমরা দুজন লিখেছেন, খুব ভালো লাগছে। মিজানুর রহমান আমাদের সাথে আছেন এবং তিনি সৌদি আরব থেকে শুনছেন, সৌদি আরবিয়া থেকে শুনছেন। ওকে, আমাদের এখানে সাদিক আছেন, বাহরাইন না? So, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রিমন মুজাহিদ আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে একবার পড়েন প্লিজ, আপনারটা পড়ে ফেললাম। ফেসবুক থেকে পড়ছে অদৃশ্য বালক আমাদের এখানে আছেন, সুদয় খান রানা সহ আরো অনেকে আছেন। আমি আরেকবার বলে দিই, আমাদের যদি ইমেইল করতে চান, ঘটনা পাঠাতে চান, আপনার জীবনের জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন ভূতfm@radio40.fm এই অ্যাড্রেসে। ভূত এফএম আমি স্পেলিংটা বলে দিই, BHFM@radio4.fm। আর যারা আমাদের ফেসবুক পেজ গুলো ভিজিট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.40 and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব একদম সকাল থেকে এখন আস্তে আস্তে আরেকটু সামনের দিকে, আর যে সারিজিনার কাছে যাব এবং সারিজিনার কাছে আমরা একটা ঘটনা শুনবো। সারিজিনা বিভিন্ন অনেকগুলো শো করেন এখন, মানে কি বলবো, যে স্টুডিও সেশন যেমন করেছেন, আরো অনেক কিছু করেছেন, তাই না? তো আমরা এখন কি এখন আমরা কি ঘটনা শুনবো, কোথাকার ঘটনা শুনবো? রাসেল ভাই, যেহেতু স্টুডিও সেশনস করতাম সেহেতু আমার কাছে মনে হয় ভূত এফএম সবচেয়ে কাছ থেকে আমি দেখেছি একদমই, এবং যারা আত্মগল্প বলতে তাদের এক্সপিরিয়েন্সও দেখতাম। এবং বাই দ্য টাইম আই টু রিচ হোম ততক্ষণে কিন্তু ভূত এফএম চলছে, এবং আমাদের গাড়ির চালক যে দুজন আছেন তাদের মধ্যে শাহাবুদ্দিন ভাই অন্যতম, যিনি ভূত এফএম এর বিশাল বড় ফ্যান। তো আমরা বলি না বলি শাহাবুদ্দিন ভাই অলওয়েজ অন, ভূত এফএমটা চলছে গাড়িতে যখন আমরা যাচ্ছি। তো সেদিন যেটা হলো যে আমাদের সাউন্ডের যিনি আছেন চিন্টু ভাইকে ওনার বাসায় কাফরুল, ওনাকে নামিয়ে তারপর আমি বাসায় যাবো। ইটস এ লং ওয়ে, ইট ওয়াজ অলমোস্ট 2 o'clock, 1:30টার মতো তখন বাজে বা 1:20-এর মতো। তো আমার বাসার কাছে একটা ছোট্ট মানে সেক্টর ওয়াইজ কবরস্থান থাকে না, সেই কবরস্থান আছে। তো আমি সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে কবরস্থানের সামনে দিয়ে যখন যাব তখন রেডিওটা অফ করে দেওয়া, বা কোনো গান চলতে থাকলে সেটা অফ করে দেওয়া, বা কথা না বলা। এবং এটা আমি সবসময় চেষ্টা করি যেখানে থাকি। তো শাহাবুদ্দিন ভাই ডিডন্ট নো দিস, হ্যাঁ, উনি জানতেন না যে আমি কাজটা করি। তো আমি ওনাকে বললাম যখন কবরস্থানের সামনে, এবং ওই সময়টাতে আমি কখনোই ভূত এফএম খুব মনোযোগ দিয়ে শুনি না, কারণ দেখা যায় যে আমার একটু কেমন গা ছমছম করে। তো ওইদিন খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং একটা শ্মশান ঘাটের গল্প শুনছিলাম, এবং একটা ছেলে সেখানে যায়, সেখানে হারিয়ে যায়, এরকম কিছু একটা গল্প হচ্ছিল। এক্স্যাক্টলি যখন আমি কবরস্থানের সামনে পৌঁছালাম, আমি তখন শাহাবুদ্দিন ভাইকে বললাম, শাহাবুদ্দিন ভাই আপনি রেডিওটা বন্ধ করেন। এবং শাহাবুদ্দিন ভাই কে যখন সেটা বলা হলো, শাহাবুদ্দিন ভাই আমাকে উল্টো প্রশ্ন করলেন, কেন আপা বন্ধ করবো কেন? হ্যাঁ, এটা করতে করতে যেটা হলো, আমি বললাম আপনি বন্ধ করেন, তো উনি বন্ধ করেন। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, আমরা বাসার কাছে পৌঁছে গেলাম, এবং আমি মানে বুঝলাম না যে বন্ধ করার কথা যে করলো না, শাহাবুদ্দিন ভাই এত প্রশ্ন করলো। পরে ওনাকে এক্সপ্লেন করলাম যে আমি আসলে কবরস্থান ক্রস করার সময় বন্ধ করতে প্রেফার করি। তো পরে উনি বুঝলেন। তো আমার বাসা ওখান থেকে সোজা গিয়ে একটা ডানে মোড় নিতে হয়। তো সেই মোড়টা নেওয়ার আগে আমি শাহাবুদ্দিন ভাইকে এটাও বললাম যে আপনি একটু আগিয়ে রাখবেন, কারণ আমি যেহেতু রাতে যাচ্ছি বা আব্বা আম্মু উঠে গেলে আমি যাই না ঘুমটা ভাঙাতে, একটু আগিয়ে রাখতে বললাম। বাট বিশ্বাস করেন আসলে আমার বাসাটা হচ্ছে মাঝামাঝি একটা জায়গায় রাস্তায়, কিন্তু টার্নটা নেওয়ার পরে আমি এবং শাহাবুদ্দিন ভাই বোথ এক্সপিরিয়েন্স দিস টুগেদার। আমার গেটের যে লাস্টে যে গেটটা, আমাদের গাড়িটা গেটের সামনে, মানে টার্ন নিয়ে একদম রোডের ডেড এন্ডের সামনে গেট। আপা এটা কি হইলো, আমি তো কিছু বুঝলাম না। আমরা হ্যাঁ আমিও বুঝতেছি না, তো আপনি কি আর করবেন, এখন যেহেতু চলে আসছেন গাড়িটা ঘুরায় ফেলেন। তো গাড়িটা উনি ঘুরালো। আমার বাসার ওখানে যেহেতু রাস্তা এক সাইড বন্ধ, ওখানে পুলিশ টহল দেওয়ার কোনো মানে কারণ নাই, এবং ওইখানে ইনাফ প্রোটেক্টেড এরিয়া, পুলিশ ইউজুয়ালি টহল দেয় না। হঠাৎ করে দেখি টহল পুলিশের গাড়ি এক্স্যাক্টলি আমার বাসার সামনে। ওখান থেকে একজন খুব হড়বড় করে নামলো, নেমে আমাকে জিজ্ঞেস করলো আপনি কে।
যেহেতু স্টুডিও সেশন করে গিয়েছি তো মেকআপ টেকআপ ছিল, তো হঠাৎ করে আপনি কে বললো, আমি বললাম যে আমি রেডিও ফুটেতে কাজ করি। ও ও আচ্ছা, ভূত এফএম, শ্মশান ঘাটের ছেলেটা যে হারায় গেল, এক্স্যাক্টলি যেখানে আমি ভূত এফএমটা শোনা বন্ধ করে রেডিওটা বন্ধ করছি, এক্স্যাক্টলি ওখানে রেফারেন্সটা দিলেন। আমি একটু বিব্রত হয়ে আমি বাসায় ঢুকে গেলাম। তো শাহাবুদ্দিন ভাইও একটু লস, যেটা কি হলো, আমরা টার্ন নিলাম আর দেখি গেট সামনে, তো এটা তো হওয়ার কথা না। তো উপরে গিয়ে চট করে বারান্দায় গেলাম, আমার বারান্দা থেকে পুরো রোডটা দেখা যায়। তাতে পেছনে আই কুডন্ট সি দ্য কার এনিমোর। পুলিশের যে গাড়িটা ছিল, কতক্ষণ সময় হবে? খুব অল্প সময়। 1 মিনিট, খুব বেশি হলে 1 মিনিট। আমি আর গাড়িটা দেখলাম না। মানে আমি আমি অনেকখানি চেষ্টা করলাম দেখতে, যে হয় না অনেক সময় যে খালি প্লটে পার্ক করে রাখে, আমাদের এরকম কোনো খালি প্লটও নেই। আর পুলিশের ভ্যান নিশ্চয়ই কোনো বাসার পার্কিং এও রাখবে না। সো সেটা তো ছিলই। তো শাহাবুদ্দিন ভাই তো চলে গেল। আমি পরের দিন আবার শাহাবুদ্দিন ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি কি খেয়াল করছিলেন যে পিছনে গাড়িটা ছিল কিনা? বলে, আপা আমি না আর খেয়াল করি নাই, আমি চলে গেছি, আমি আমার মতো চলে গেছি, আমি খেয়াল করি নাই, সঠিক বলতে পারবো না। কিন্তু অ্যাজ ফার এজ আই রিমেম্বার, গাড়িটাকে আমি রোডের এই মাথা ওই মাথায় কোথাও দেখতে পাইনি। আর যদি শাহাবুদ্দিন ভাই পেছনেই যেত, যেদিক দিয়ে বের হয় একটা মাত্র ওয়ে, ওখানে তো দেখতেই পেত উনি যে গাড়িটা পেছনে আছে বা কিছু। সো এটা এক্সপিরিয়েন্স করার পর আমি অফিসে সবাইকে এসে বলেছি, আপনাকে এসেও বলেছি বেশ কয়েকবার, যে এরকম আগে কখনো হয়নি। তো এই জিনিসটা আমার সাথে ডেড লক, যেটা হয় যে আমি বাসাটা রোডের টার্ন নিয়ে বাসাটা খুঁজে পাই না। এই জিনিসটা আমার সাথে আরো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন হারুন ভাই, এই সেম জিনিসটা আমার এবং হারুন ভাইয়ের হয়েছে। আমরা দ্বিতীয়বার ফিরে এসেও বাসাটা খুঁজতে আমাদের ডিফিকাল্টিজ হচ্ছিল, বাট ফাইনালি আমরা পেয়েছি। তো আমার বাসার রোডে এই জিনিসটা আমি কি বলবো, ইন 6 মান্থস 2 বার এক্সপিরিয়েন্স করেছি। এবং এটা ভয়ের এই কারণে যে বাসায় ঢুকলে পরে রাসেল ভাই ভয়টা লাগে, যে আমি যখন রাস্তায় ছিলাম তখন আসলে জিনিসটা বিশ্বাস করতে করতে টাইমটা চলে যায়। আর আমি যেহেতু দেখছি যে এতগুলো মানুষ এতগুলো গল্প নিয়ে আসছে, মানে জানি না, মানে মাঝে মাঝে মনে হয় যে তাদের কাছ থেকে কিছু কি রয়ে গেল, আমার বাসা পর্যন্ত বেড়াতে চলে আসলো। সেটা হতেই পারে। তবে আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনীকে আরো সমৃদ্ধ করুক এনারা, এরকম ভাবে টহল দিয়ে, এরকম হয় তাহলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো, এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবং আপনারা যারা আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস একবার জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Then the night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমরা ভূত এফএম চালিয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে আমি এখন একটা ঘটনা শেয়ার করতে চাই। আমার নিজের কোনো ঘটনা নাই, সুতরাং আমাকে পাঠিয়েছেন এরকম একটা ঘটনা আমি শেয়ার করছি। যিনি লিখছেন, তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল। তো বেসিক্যালি আমি একজন বাঙালি। আমি এখন মাস্কাট সিটিতে থাকি। ভূত এফএম আমার অনেক পছন্দের। আই হ্যাভ বিন হিয়ারিং এভরি সিঙ্গেল এপিসোড অফ ইয়োর্স। যদি বাংলায় লিখতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ মাফ করবেন। ঘটনাটা আজ থেকে প্রায় 13 ইয়ার্স আগে। তখন আমি মাত্র আমার ফ্লাইং ট্রেনিং শেষ করে একটা এয়ারলাইন্সে যোগ দিয়েছি। এয়ারলাইন্সটার নাম তিনি লিখেছেন এবং তিনি বলেছেন এটা মেনশন না করতে, এবং তিনি বলছেন যে আমি একজন ফার্স্ট অফিসার হিসেবে এয়ারবাস A330 প্লেনে আমি কাজ শুরু করি। খুব ভালো যাচ্ছিল। সেদিন ছিল মানডে। ওয়ার্ক মানে যেমন চলছিল সেরকমই চলছিল আর কি, কাজটা সবকিছু। এবং আমি এয়ারপোর্টে যাই এবং ফ্লাইট ছিল 3:15 সব কাজ শেষ করে আমি প্লেনে অনবোর্ড করি এবং সব কাজ করতে থাকি, একে একে সব সেফটি চেক করতে থাকি। এবং আমার ক্যাপ্টেনের সাথে দেখা হয়। সে ছিল ক্যাপ্টেন জামিল হায়দার, নাম বলে দিয়েছেন তিনি। ওনার এইজ প্রায় 50+, উনি ভেরি ওয়েল এক্সপেরিয়েন্সড এবং ওভার 11,000 আওয়ার্স তার ফ্লাইং অলরেডি হয়ে গেছিল ওই সময়। ক্যাপ্টেন আমাকে খুব ভালো করে সব এক্সপ্লেন করতে লাগলেন এবং অ্যাজ আই ওয়াজ আ নিউ পাইলট, সো
করছিলেন, হি ওয়াজ আ ট্রু জেন্টলম্যান। ক্যাপ্টেন আমাকে বলল যে প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট করতে, যে আমরা প্লেন ছাড়বো এবং গ্রিটিংস জানাতে। আমরা টেক অফ করলাম, কন্ট্রোলে ছিলাম আমি এবং ক্যাপ্টেন স্যার ওনার লাইফের কথা বলছিলেন। ওই সময় উনি এক্সট্রিমলি আনহ্যাপি সেটা আমাকে জানাচ্ছিলেন। ওনার কিডসরা ওনার সাথে কিরকম মানে থাকে না এবং এই টাইপের কথাগুলো তিনি তখন বলছেন এবং ওনাকে পছন্দ করে না। এবং ইট ওয়াজ ভেরি আনইউজুয়াল বিকজ ফ্লাইটের সময় অপ্রয়োজনীয় আলাপ করা যায় না, আর কোনো পাইলট এসব নিয়ে কখনো ডিসকাস করেন না, স্পেশালি এই টাইমটায়। সো আমাদের ফ্লাইটটা ছিল সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাস্কাট টু লন্ডনে যাব আমরা হিথ্রোতে, এবং ফ্লাইটের 10-15 মিনিটের মধ্যে ক্যাপ্টেন কেমন জানি করছিলেন, মানে চোখ একবার খোলেন একবার বন্ধ করেন, জোরে জোরে শ্বাস নেন, এরকম করছিলেন। আমি রাডারের দিকে তাকিয়েছিলাম এবং সেটা ছিল সোহার সিটের একটা জায়গা এবং এটা একটা ওমানের একটা শহর। এবং আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আর ওকে, এবং ক্যাপ্টেন কিছু না বলে ইন্ডিকেট করলো যে ককপিটের ডোরটা ওপেন করতে। আমি ইমিডিয়েটলি রাশ করে ডোরটা খুলে দিলাম। মনে হলো যে হয়তো ক্যাপ্টেনের কোন মানে ভমিটিং বা এরকম টাইপের কোন একটা প্রবলেম হচ্ছে, তাই ওয়াশরুম যাবেন। যাওয়ার সময় শুধু বলছিলেন যে আমি শেষ। এবং এটা তিনি বলছিলেন এবং তিনি এটা যখন বলছিলেন তখন আমরা তিনি বলছিলেন তো সেইড অলমোস্ট নো পাইলট হ্যাজ ভমিটিং প্রবলেম যখন তারা ফ্লাই করেন আর কি, বিকজ তারা সবসময় মানে এটার সাথে সবসময় ইউজ টু যে কোন ধরনের কোনো প্রবলেম হয় না। ক্যাপ্টেন স্যার গেলেন এবং আমি সব মনিটর করছিলাম। 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 30 মিনিট ক্যাপ্টেন স্যার ফিরে আসছিলেন না। আমি একটু টেন্স হয়ে যাই এবং একজন কেবিন ক্রুকে কল করি। সে ককপিটে আসে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে ক্যাপ্টেন স্যার কি এখনো ওয়াশরুমে? সে বলল স্যার তো গত 20 মিনিট ধরে ককপিটের কাছে আমি দাঁড়িয়ে আছি, বাট ক্যাপ্টেন স্যার তো এখান থেকে বের হন নেই। আমি আকাশ থেকে পড়লাম, আমি সাথে সাথে ককপিটের থেকে আবারও বের হয়ে টয়লেট চেক করলাম, দেখি টয়লেট ওপেন আর কেউ। সব ক্রুকে ইনফর্ম করলাম যে স্যারকে পাওয়া যাচ্ছে না। সবাই অনেক আমরা দেন পুরা এয়ারক্রাফটটা এবং স্যারকে পাওয়া যাচ্ছে না। এই কথা কখনোই প্যাসেঞ্জারকে ইনফর্ম করা যাবে না। সো ককপিটে যে অ্যানাউন্স যে ডিউ টু সাম মানে কিছু ঝামেলার জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য আমাদের সামনে যে দুবাই যে এয়ারপোর্ট আছে সেখানে আমাদের নামতে হবে এবং ইমার্জেন্সি একটা ল্যান্ডিং করব আমরা, এবং সেটা আমরা ডিক্লেয়ার করে দিই এবং বলতে আমরা জানাই দিই যে উই হ্যাভ টু ল্যান্ড ইমিডিয়েটলি। উইদিন 5 মিনিটস আমি ক্যাপ্টেন স্যারকে আমার পাশে দেখতে পাই। এই ঘোষণা হওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে দেখা যায় ক্যাপ্টেন স্যার আমার পাশে বসে আছেন। বিশ্বাস করবেন না যে আমার তখন জান পানি হয়ে যায়। আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কোথায় ছিলেন? স্যার কেমন একটা হাসি দিয়ে খুব লাউডলি হাসা শুরু করলেন। আমার শরীরের প্রতিটা লোম এই সময় দাঁড়িয়ে যাচ্ছিল এবং আমি শুধু আয়াতুল কুরসি পড়ছিলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম। দেন আল্লাহর রহমতে আমরা সেফলি দুবাইয়ে ল্যান্ড করি এবং এয়ারপোর্ট অথরিটি, পুলিশ এবং আমরা সবাই সবকিছু আমরা তাদেরকে এক্সপ্লেইন করি। তারা কোনো ভাবেই বিশ্বাস করছিল না ব্যাপারটা এবং মেনে নিতে পারছিল না। তারা বলছিল যে ক্যাপ্টেন মনে হয় আনকনসিয়াস হয়ে কোথাও পড়ে আছেন। সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমরা পুরা এয়ারক্রাফট সার্চ করি এবং তারপরেও ক্যাপ্টেন স্যারকে পাওয়া যায় না। এই ঘটনা আমি এবং 7 জন ক্রু এক্সপেরিয়েন্স করেছি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন ডিউটি ম্যানেজার আমাকে জিজ্ঞেস করলো যে ক্যাপ্টেন কে ছিল, আমি তখন জামিল স্যার। তখন মুখ সব সাদা হয়ে গেল। অনেকক্ষণ ধরে চুপ থাকার পরে তিনি যে জানতে পারলাম সে যে ক্যাপ্টেন জামিল স্যার passed away a day back and basically he had a car crash এবং সেটা হয়েছিল সোহারে এবং এটা পরে প্রুভড হয় যে এটা ছিল হচ্ছে একটা সুইসাইডাল অ্যাক্ট। এবং একটু ফ্ল্যাশব্যাকে আমি আপনাদের সবাইকে নিতে চাই। যখন স্যার ককপিট থেকে চলে যাচ্ছিলেন তখন আমরা সোহারের ওপরে ছিলাম এবং স্যার আমাকে বলছিল আমি শেষ,
আমি শেষ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্লেস ওয়ার হি ডাইড। এবং জানি না যে ঘটনাটা কতটুকু ভয়ের ছিল, বাট আই হোপ আপনারা এনজয় করবেন, বিকজ এইটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স বাই মি অ্যান্ড মাই 7 ক্রুজ। দেশের সবার জন্য সালাম রইল। এবং তারপরে নাম প্রকাশ করতে তিনি নিষেধ করেছেন, সো আমি প্রকাশ করলাম না। এবং তিনি মাস্কাট ওমান থেকে আমাদের এই ইমেলটা করছেন। আমি মানে একজন পাইলটকে পাওয়া যাচ্ছিল না, এবং তাকে যখন পাওয়া গেল তখন জানা গেল যে তিনি ঠিক ওই মুহূর্তে যখন পাওয়া যাচ্ছিল না, মানে তিনি সেদিন প্লেনে আসেনি, কিন্তু ওনাকে ছাড়া কিন্তু মানে শুধুমাত্র ফার্স্ট অফিসার একটা প্লেন নিয়ে চলে যাবে এরকমও কিন্তু হয় না। সো ব্যাপারটা খুবই 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 রকমের অদ্ভুত। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এটা মোটমাট 7 ক্রুজ অ্যান্ড ফার্স্ট অফিসার অর্থাৎ 8 জন মানুষ একসাথে এক্সপেরিয়েন্স করেছেন। তো এই ঘটনাটা আপনাদের আমি জানিয়ে দিলাম, এবং আমি আশা করব যে এখন ভয় না পেলেও কোনো না কোনো সময় আপনি যখন লং জার্নিতে যাবেন বা যে কোনো জার্নিতে যদি আপনি বাই এয়ারে কোথাও যান, ডেফিনেটলি এই স্টোরিটা আপনার মনে পড়বে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। বেশ বড় বড় চোখ করে উনি শুনছেন ঘটনাটা। আই হোপ যে ঘটনাটা অনেক ভয়ের ছিল। আর যে স্যারের কাছে যাচ্ছি আমরা তার ঘটনা শোনার জন্য, আপনার ঘটনা। হ্যালো রাসেল ভাই, সো বেসিক্যালি লালালা শোটা আমার করা হয় প্রতি রবি থেকে বৃহস্পতি রাইট। 5টা থেকে 8:30। সো হ্যালো এভরিওয়ান, অ্যান্ড অনেক বড় বড় করে শুনছিলাম কারণ এরকম সিমিলার কিছু স্টোরিজ আমি পড়েছি, বাট একদম যিনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন তার কাছ থেকে শুনতে পারাটা এটা মানে অনেক বেশি কি বলবো থ্রিলিং ছিল। রাইট। সো আমি যে স্টোরিটা শেয়ার করতে চাই, আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে, বাট সবচেয়ে বেশি স্টান্ট হয়ে গেছিলাম যে স্টোরিটা শুনে, সেটা আমার নিজের না, আমার একজন ফ্রেন্ডের। সো তার নাম রাফি। সো সেও অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং এরই একজন স্টুডেন্ট ছিল। সো তখন থেকেই তার ব্ল্যাক ম্যাজিক বা সেটানিজম এগুলি এবং সেটা নিয়ে পড়াশোনাও করেছিল বেশ কয়েকদিন। হতো তো একবার হচ্ছে যে তার বাড়ি সিলেট, সো সে ঢাকায় এসেছিল আফটার মানে জয়নিং এর জন্য বা স্টাডি শেষ করে সে সিলেটে গিয়েছিল এবং তারপর সে ঢাকায় ব্যাক করেছিল। সো ব্যাক করে সে তার এক চাচার বাসায় ওঠে। ওঠার পরে যেটা হয় যে সে ফ্রাইডেতে সেই বাড়িটাতে ওঠে এবং তাকে যে রুমটা দেওয়া হয় সেই রুমটা অনেকদিন বন্ধ পড়েছিল। তো সেই রুমটাতে ঢোকার পর থেকে টানা প্রায় 4-5 দিন সে একদমই নড়তে পারে না, এবং হি ওয়াজ বেড রিডেন ফর কমপ্লিট 4 to 5 days। এবং একই সাথে তার জ্বর না, শরীর খারাপ না, কিছু না, হি ওয়াজ ফিট কমপ্লিটলি। বাট রুমটাতে ঢোকার পর থেকেই তার কাছে মানে সাফোকেটেড হতে লাগলো এবং আস্তে আস্তে মানে সে ফেইন্ট হয়ে যেতে থাকলো, এবং কিছুক্ষণ পরপর তার সেন্স আসে এবং সবকিছু অনেক ঘোলা লাগে, সে আবার ফেইন্ট হয়ে যায়। তো এই অবস্থায় সে থাকলো। তো তার যে বেস্ট ফ্রেন্ড রাফায়েত, সে তাকে রিচ করার ট্রাই করছিল সিন্স সে ঢাকায় এসেছে এবং ততদিন তাদের দেখা হয়নি, কিন্তু তার ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। আচ্ছা। এরকম অবস্থা চলতে থাকলে বা 4র্থ দিন অথবা 5ম দিনে গিয়ে তার একটু হুঁশ যখন আসলো, সে ফিল করলো যে তার ফোনটা ভাইব্রেট করছে এবং সে শুনতে পেলো যে পাশের বাসায় খুব জোরে জোরে মিলাদ পড়ানো হচ্ছে। তো মিলাদ যখন পড়ানো হয় ইউজুয়ালি এমন ভাবে পড়ানো হয় যে ফ্ল্যাটটাতে পড়ানো হচ্ছে ওই ফ্ল্যাটের মানুষ শুনবে, কিন্তু খুব বেশি লাউড কিন্তু পড়ানো হয় না রাসেল ভাই। তো কিন্তু ওইটা খুব অকওয়ার্ড লেভেলের লাউড ছিল, মানে মনে হচ্ছে যেন তার রুমটাও কাঁপছে, এরকম লাউড ভাবে একজন হুজুর মিলাদ পড়াচ্ছিলেন। তো যাই হোক, তো সে তার ফোনের ভাইব্রেশন টের পেয়ে সাথে সাথে তার ফ্রেন্ডকে কন্ট্যাক্ট করলো যে আই এম নট ফিলিং ভেরি ওয়েল, আমার মনে হচ্ছে যে কোনো একটা ঝামেলা আছে এখানে এবং আমি লাস্ট কয়েকদিন ধরে উঠতে পারছি না। সো কাম এন্ড গেট মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আমার বাসার কাছে এসো না। বাসাটা ছিল উত্তরাতে, তো উত্তরার আশেপাশে কোথাও এক জায়গায় এসে আমাকে কল দাও, আমি বের হচ্ছি বাসা থেকে এখনই। সো সে উঠে রেডি হবে এমন সময় দেখে যে তার জানালার পাশে, জানালার কার্নিশে একটা মেয়ে দাঁড়ানো, 13-14 আনুমানিক 13-14 বছর বয়স, এবং তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখে কোনো পলক নেই, এমন ভাবে তাকিয়ে আছে।
সো সে তখনই মানে একটা অন্যরকম একটা খুব বিদঘুটে একটা ব্যাপার ফিল করলো এবং সে তাড়াতাড়ি হি রাশড আউট অফ হিজ রুম এবং নিচে নেমে গেল এবং তখনও মিলাদ কিন্তু চলছে, খুব খুব জোরে জোরে মিলাদ চলছে। তো নিচে আসার পরে সে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, আচ্ছা পাশের বাসায় যে এরকম মিলাদ পড়ানো হচ্ছে এবং যে বাসাটাতে মিলাদ পড়ানো হচ্ছে তার রুম এবং ওই বাসার রুমটা মানে প্যারালেল আর কি, একদম পাশাপাশি। তো তার রুমটা থেকে ওই মানে সেম ফ্লোরেই। তো জিজ্ঞাসা করছে যে এরকম পাশের বাসায় মিলাদ পড়ানো হচ্ছে, তো এত জোরে জোরে মিলাদ পড়ানো হচ্ছে কেন, কি হয়েছে? তখন দারোয়ান বলল যে ওই বাসায় একটা কাজের মেয়ে মানে যে বাসার অ্যাসিস্ট্যান্ট থাকে বা হেল্পিং হ্যান্ডস থাকে, সে বৃহস্পতিবার মানে কয়েকদিন আগে রাতে ছাদে কাপড় তুলতে গিয়ে ঠিক সন্ধ্যা 5টার দিকে ছাদ থেকে পড়ে মারা যায়। আচ্ছা, তখন সে জিজ্ঞাসা করে যে এটা মানে কবে হয়েছিল। তখন সেই দারোয়ান যিনি ছিলেন বাসার তিনি বলেন যে বৃহস্পতিবার, এবং রাফি কিন্তু বাসাটায় উঠেছিল শুক্রবার। আচ্ছা, তো তখন সে জিজ্ঞাসা করে যে আচ্ছা মেয়েটার বয়স আনুমানিক কেমন হবে, বলে কি 13-14 বছর, এরকম, খুব বেশি বয়স না। তো তখন সে কানেক্ট করতে পারে যে আচ্ছা হয়তোবা ওই বাসার মানুষও এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছে যে এত জোরে জোরে তারা মিলাদ পড়াচ্ছে, এবং সে সাথে সাথে বাসা থেকে বের হয়ে আসে এবং তারপর প্রায় 2 মাসের মতো সে তার ওই যে বেস্ট ফ্রেন্ড যে রাফায়েত তার বাসায় ছিল, এবং ওখান থেকে সে ডিরেক্ট সিলেট চলে যায় এবং ওখান থেকে তারপর সে দেশের বাইরে ফ্লাই করে। তো এরকম আরো সিমিলার এক্সপিরিয়েন্স সে বলেছে। তো আমি অনেক স্টোরি শুনেছি, অনেক কিছু নিজেও এক্সপিরিয়েন্স করেছি, বাট এই স্টোরিটা মানে এত স্পুকি একটা right. স্টোরি আসলে আমি কখনো না শুনিনি। এটা আসলে বেশ অন্যরকম একটা ঘটনা, এবং কেমন যেন আগের ঘটনার সাথে এই ঘটনার একটা মানে মানে দুজনের প্রফেশনের দিক দিয়ে মোটামুটি কাছাকাছি, যাই হোক, কিন্তু বাট ঘটনাটা খুব অদ্ভুত টাইপের, আসলে খুব উদ্ভট। এই জন্য আমি ঘটনাটা খুব আমার কাছেও যখন প্রথম আমি শুনছিলাম একটু আগে তখন খুব ভালো লেগেছিল। আমরা একটু সুমন ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। সুমন ভাই, এন্ড থ্যাংক ইউ সারা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমরা চলে যাচ্ছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, আপনি আপনার পরিচয়টা আমরা একটু দেই। সেটা হচ্ছে যে সুমন ভাই আমাদের রেডিও ফুর্তিতে আমাদের সঙ্গে আছেন, আমাদের কলিগ, আমাদের ভাই। বাট একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সুমন ভাইয়ের এলাকায় একবার আমরা একটা এপিসোড করতে গিয়েছিলাম ঢাকার গোরানে, তাই না? জি জি ঘোরানে। তো সুমন ভাই, আপনার ওই বাসাটায় তখন আমরা ভিজিট করেছিলাম। জি আপনার বাসায়, জি যেহেতু ওই এলাকায় গেছি, আপনার বাসায় একটু ভিজিট করে আসি। তখন আমি যে অদ্ভুত ভাবে আমি ডিনার করি আপনার বাসায়, আমি শুধু না, আমাদের কয়েকজন আমরা ডিনার করি, এবং এইরকম সময় গত বছরে ঠিক এইরকম সময়, তাই না? ঠিক এইরকম সময়। তো আমার মনে আছে যে এটা মার্চ মাসেই ছিল, এপ্রিলের শুরুতে অথবা মার্চ মাসে এরকম সময় ছিল। তো আপনার ঘরে যখন আমরা বসি তখন আমি বসেছিলাম খাটের ওপরে। তখন আপনি আমাকে বললেন যে খাটে একটু সাবধানে বসবেন। আমি ভাবছি নড়বে কেন খাট অকারণে। তখন আপনি ওই যে দেখালেন আমাকে যে ঘরের 4 কোনায় 4টা গজাল তাবিজ দেওয়া আছে। তো এই যে দেখলাম আমরা জিনিসটা, এবং দেখার পরে তারপরে আমি তখন ঘটনাটা ওইভাবে শুনেছিলাম না, আজকে যেভাবে শুনলাম। আমি চাচ্ছি যে এই ঘটনাটা আপনি একটু বলেন যে কি কাহিনী, এই 4টা তাবিজের কাহিনী কি, এবং আপনার বাসায় কি ঘটে। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনাটা আমি সেদিন বলিনি এই কারণে, আমি ডিটেলস বলিনি এই কারণে, বিকজ অফ ঠিক 4 দিন আগে এই তাবিজগুলো আমি লাগিয়েছিলাম, মাত্র 4 দিন আগে। সো আমি বুঝতে পারিনি যে এখন আমি বললে তাবিজের কোনো কার্যকারিতার কোনো প্রভাব পড়বে কিনা, কারণ তাবিজটা আমি অনেক অ্যাকচুয়ালি না পেরেই লাগিয়েছি। কারণ আমাদের বাসাটার একটু বিবরণ আমি দিয়ে নিই। আমাদের বাসাটা গোরান মাদানী ঝিলের পাশেই। তো মাদানী ঝিল অনেক আগে থেকে, পুরাতন একটা ঝিল, পাকিস্তানের আমলের আগে থেকে। তো বাবা ওই জায়গায় 88-এ বাড়ি কিনে আর কি। তখন অ্যাকচুয়ালি ওই এলাকায় খুবই কম বাসিন্দা ছিল, 2-3টা টিলার মতো জায়গা ছিল যেগুলিকে মানুষ ইউজ করতো বসবাস করার জন্য। তখন বাবা শুধু জায়গা কিনে রেখেছিল, আর আমরা শিফট হয়েছিলাম 91-এ। ওকে। তো 91-এ শিফট হওয়ার পরে বাসায় দেখলাম একটা আম গাছ আছে, 2টা নারকেল গাছ আছে, আর তো মোটামুটি করে একটা করে নিলাম বাসা আর কি থাকার জন্য। তো আব্বা আবার গাছ খুব ভালো করতো আর কি, ভালো লাগতো গাছ, এই জন্য আম গাছটাকে বাঁচিয়ে এবং নারকেল গাছটাকে বাঁচিয়ে ঘরটা করেছিল। তো আম গাছটার একটা ছোট একটা ঘটনা আছে, যেটা হচ্ছে আম গাছে একটা গজালের মতো ছিল, বড় মোটা রড
আম গাছের মধ্যে ঢুকানো ছিল। তো তখন ছোট ছিলাম, কিউরিয়াস ছিলাম, খুব বেশি কিউরিয়াস ছিলাম না, এবং ভাবতাম যে গাছে ওঠার জন্য হয়তোবা এই রডটা দিয়েছে, রড ধরে গাছে উঠা যাবে। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম তখন এটার ঘটনা শুনছি আর কি। তো ঘটনাটা হলো, আমাদের জায়গা কেনার পর একটা ফ্যামিলিকে থাকতে দেওয়া হয়েছিল ওই জায়গায়। ফ্যামিলিটা আমাদের জায়গাটা দেখাশোনা করতো। তো ফ্যামিলির বড় মেয়ে যে ছিল, ওই বড় মেয়ে একটু অ্যাবনর্মাল বিহেভ করতো। অ্যাবনর্মাল বিহেভ করার পরে কেন করতো অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে যখন না হয় তখন হুজুরের কাছে যায়। হুজুর আসে, তাকে দেখে, এবং দেখার পরে পুরা বাড়ি বন্ধ করে আর কি। হ্যাঁ, পুরা বাড়ি দোয়া কালাম তারপরে আম গাছে একটা গজালের মতো ওই যে মোটা রড যেটা, সেটা মেরে দেয় এবং বলে যে কোনোভাবে যাতে এটা না বের করা হয়। তো ওই গাছ 88 এর বন্যায় কিছু হয়নি, 98 এর বন্যায় কিছু হয়নি, বাট 2004 এর বন্যায় ওই গাছটা মারা যায় আর কি। খুব মিষ্টি আম ছিল গাছের, তো মারা যায়। আমরা খুব ব্যথিতই হই। ব্যথিত হওয়ার পর গাছটা কেটে আমরা বাড়ির রিস্ট্রাকচার করি, এবং নারকেল গাছটাও কাটতে হয়। তো নারকেল গাছ কাটার পর আমি দুইতলায় শিফট হয়ে যাই, এবং দুইতলায় শিফটে আমি আমার সেপারেট রুমে থাকি। রুমটা ইনফ্যাক্ট ওই গাছের যে পজিশন ছিল ওই পজিশনের উপরে ছিল রুমটা আর কি। হ্যাঁ, তো এই কারণে আমি শিফটে এবং একা ঘুমাই আর কি। আমার রুমে আমি একা থাকি। তো একা থাকার পর দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন কোনো সমস্যা নেই, কোনো কিছু নর্মাল যেভাবে আছি সেভাবে চলতেছে। হঠাৎ করে একদিন দেখছি আমার অ্যাকচুয়ালি যে বেডে থাকে বেডটা নড়ছে। তো নড়ার কোনো কারণ নাই, ভাবছি তন্দ্রা লেগে গেছে, এই জন্য মনে হচ্ছে নড়ছে। একটু সজাগ হলাম, ভূমিকম্পের মতো আপনি হ্যাঁ ভূমিকম্পের মতো নড়ছে। তো নড়ার অ্যাকচুয়ালি বেসিক কোনো কারণ নেই, আর নতুন খাট নড়ার কোনো অপশনই নেই, আর আমি নিজেও নাড়াচ্ছি। তো ভাবছি তন্দ্রা লেগে গেছে, এই জন্য হয়তো ফিল করলাম, এই জন্য সজাগ হলাম। সজাগ হওয়ার পর যখন শুয়ে আছি তখন আবার নড়ছে। সাথে সাথে আমি টিভি অন করলাম, লাইট জ্বালালাম। টিভি অন করলাম বিকজ অফ ভূমিকম্প হচ্ছে কিনা সেটা স্ক্রল দেখার জন্য, কারণ এখন টিভির স্ক্রলের সাথে চলে আসে। তো দেখা গেল যে সাথে সাথে চলে আসে কিনা, নাই কোনো স্ক্রল নাই, কোনো কিছু নেই। তো আমি লাইট অন করে এবং টিভি অন করে টাইমার দিয়ে আমি ঘুমালাম। তারপরে আমি এটা ফিল করিনি। তারপর 1 দিন 2 দিন পর আবার সেম কাহিনী। কি করব কিছু করার নাই, তো লাইট জেলে টিভি অন করে ঘুমাই। প্রায় হচ্ছে আর কি, এরপর থেকে প্রায় হচ্ছে আমার সাথে, প্রায় হচ্ছে। তো এখন কি করব, আমি হুজুরের সাথে আলাপ করলাম, আমাদের মসজিদে যে ইমাম আছে ওই ইমামের সাথে আলাপ করলাম। বললো কোনো সমস্যা নেই, আমি আপনার বাসায় যাব। আমি বললাম আসেন হুজুর, যা করার করেন, কিন্তু আমার এই থেকে সেভ করেন। অ্যাকচুয়ালি আমার খুব ভয় লাগে, আমি ছোটকাল থেকে একটু ভূতের ভয় পাই আর কি। তো হুজুর আসলো বাসায়, আসার পরে দেখার পরে আমাকে রুমে একা আনলো, এবং আমার ফ্যামিলির কাউকে আসতে দিল না রুমে। একা আনার পরে বললো যে এই জায়গায় একটা পুরাতন ভূত থাকে। ভূত বলতে জিন বলছে, বুঝছেন? হ্যাঁ, ভূত বলেনি, জিন বলছে। একটা পুরাতন জিন থাকে যে এই জায়গারই বাসিন্দা হিসেবে থাকে, এবং আমাদের যেই জায়গাটা ছিল নির্জন জায়গা ছিল সেটা এখন জনবহুল জায়গা হয়ে গেছে, বাট সে এখনো আছে। আর ইনফ্যাক্ট যে জিলটার কথা বললাম, আপনারা দেখতেন জিলটা যে জায়গা থেকে শুরু হয়েছে তার আগে পরেও জিল ছিল, সবগুলো মাটি দিয়ে ভরাট হয়েছে, কিন্তু একটা সারাউন্ডিং জায়গা এখনো জিলে পরিণত আছে আর কি, জিল আছে। বিকজ অফ এটা নাকি অনেক গভীর, এটা নাকি ভরা যায় না। তো ওর আগের আদি বাসস্থানই এই সেম জায়গাটাই ছিল। আমি জানি না এটা কোইন্সিডেন্টালি ওই থেকে গেছে নাকি ওর কোনো হাত আছে এতে না ভরার কারণে। আচ্ছা। তো এইটা থাকতো আগে থেকেই।
আরেকটা গল্প আছে যেটা আমাদের অনেক আগে যারা ছিল তারা বলছে এই জায়গায় কলসি গলায় দিয়ে একটা মহিলা মারা গেছে, ঠিক সেই কারণেও হতে পারে, সেই কারণে হতে পারে, সেই কারণে হয়তো। তো আমি খাট আপনার কি এখনো নড়ে? খাট আমার এখনো নড়ে বলতে খাট আমার এখন নড়ে না, কিন্তু আপনি বলছিলেন মাঝখানে তাবিজ একবার খুলে গেছিল। হ্যাঁ, বাট হুজুর তারপর তাবিজ দিল এবং বললো এই জিন কিছু করে না, কিন্তু যাওয়া আসার সময় একটু দুষ্টমি করে মানুষের সাথে। আমার হুজুর এই ভাষায় বলছে, আমি বলতেছি যে দুষ্টমি না তো আমার হার্ট অ্যাটাক হইতে পারে, স্বাভাবিক এই অবস্থা আর কি। তো হুজুর আমাকে তাবিজের মতো দিল, চিরকুটের মতো, যেটাতে আরবি লেখা আছে, আমি তো আরবি বুঝতে পারি না, তো ওই রকম করে। তো হুজুর বললো 4 কোণায় 4টা লাগাই দেন। তো 4 কোণায় 4টা লাগালাম, কস্টিপ দিয়ে লাগালাম। কস্টিপের আবার আঠা কিন্তু খুলে যায়, ওয়ালে যদি কস্টিপ অনেক কিছুদিন থাকে তাহলে আঠা আবার খুলে যায়। তো আমি নর্মাল চলতেছে, এরপর থেকে আর কিছু হয়নি, হয়তোবা মনের জোরও বেড়ে গেছে, হয়তোবা আমি ওই তো চিন্তা করছি না। তো তারপর হঠাৎ করে একদিন আবার খাট নড়া শুরু করলো। তো খাট নড়া শুরু করলো, আমি কি সমস্যা, আমি লাইটটা জ্বালাম ইয়ে করলাম, এবং সাথে সাথে আমার চোখ গেল ওই 4 কোণায়। 4 কোণার মধ্যে দেখি 2 জায়গায় আছে, 2 জায়গায় নাই। তো 2 জায়গায় নেই, আমি সাথে সাথে নিচে গ্রাউন্ডে চেক করলাম, কারণ সোফার পিছনে ঝাড়ু দেওয়া সম্ভব না আর কি, তো পড়লে ওই জায়গায় পড়তে পারে। তো দেখলাম হ্যাঁ ওই জায়গায় 2টা পড়ে আছে। তো সাথে সাথে আমার খুব ভয় লাগলো এবং আমি ডাকাডাকি করলাম, আমার ফ্যামিলির মানুষজন আসলো, বললাম যে এই অবস্থা। তো সাথে সাথে আমার বড় ভাই লাগিয়ে দিল ওয়ালে, তারপর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন আপনাদের ভূত এফএম যখন ওই জায়গায় হয়েছে, আমাদের মাদানী জিলপাড়ে যখন ভূত এফএমটা হয়েছে, ওই জায়গায় আমাদের পুরাতন একজন বয়স্ক মানুষ, যিনি আপনাকে একটা স্টোরি শেয়ার করেছিল, জানালা দিয়ে ওনার যে স্টোরিটা যে জায়গায় বলেছে আমার জানালা দিয়ে দেখা যায় অ্যাকচুয়ালি। ওকে, ওই জায়গাটা স্টোরিটা ছিল যে একটা মহিলা মানে পেট নিয়ে আর কি, যে গলা কাটা একটা খুলি নিয়ে ব্যাগের ভিতর করে নিয়ে, এই কথাটা উনি বলেছিল, এবং সে মাঝে মাঝে ডাকে কোথায় যাস। হ্যাঁ, তো এই কথাটা যে জায়গা দিয়ে বলেছিল এটা অ্যাকচুয়ালি আমার জানালা দিয়ে দেখা যায়, এবং এটা মাঝরাতের একটা টাইমে 2টা-2:30টার দিকে ঘটনা আর কি। তো অফিস থেকে যেদিন দেরি করে যেতে হয়, সেদিন একটু লেট ঘুমাইতে হয়, এবং লেট ঘুমাইতে হলে ওই 2টা-2:30টার দিকে আমাদের বাড়ির বাইরে যে কুকুরগুলো আছে সবগুলো একটা টাইমে 2-3 মিনিট এরকম ডাকাডাকি করে। এবং তখন আমি জানি না বাতাস থাকে নাকি কোনো সংস্পর্শের জন্য যে আমার জানালা করে কাঁপে। আচ্ছা, আমার জানালাও কাঁপে। ওকে, তো ওই সময়টা আমার জন্য খুবই খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর লাগে। ওকে, থ্যাংক ইউ সুমন ভাই। শুধুমাত্র ঘটনা, আপনার ঘটনা অনেক সুন্দর ছিল, শুধুমাত্র একটা পার্ট ছাড়া, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনাদের ভূত এফএম আপনারও ভূত এফএম যারা শুনছেন তাদের সবার। আমরা চলে যাব আমাদের এখন আরজে অরুণিমার কাছে, এবং অরুণিমার কাছ থেকে আমরা শুনবো, এবং আমাদের এরপরে আমরা তোমার কাছ থেকেও আমরা ঘটনা শুনবো একটা। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন, শুভ এসএমএস করছেন ওয়াসা রাজশাহী থেকে আমাদেরকে। তিনি বলছেন যে ভয়ে জমে যাচ্ছেন তিনি, ঘটনা খুলো জোস হচ্ছে লিখেছেন আমাদেরকে। এফএম জল কন্যা আমাদের বলছেন অনেক ভালো হচ্ছে। শিমুল কলাবাগান থেকে আমাদের সাথে রয়েছেন, উনি একটু প্রবলেম পাচ্ছেন, শুনতে একটু প্রবলেম হচ্ছে তাই জানাচ্ছেন। আমি মাসুম ভাইকে জানাই দিলাম ব্যাপারটা। দীপ্ত আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মুন্না রাজশাহী থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পারভেজ সহ আরো অনেকে। তো আমরা চলে যাই অরুণিমার কাছে, এবং অরুণিমার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসি। অরুণিমা, কোথায় ঘটেছিল এই ঘটনাটা একটু আমাদের বলেন। আচ্ছা, এটা ঢাকাতে, এই ঘটনাটা বেশ আগে, এটা একটা সরকারি হাসপাতালে। অরুণিমা, কয়টা শো করছেন আপনি? অনেকগুলো করছি, গলার অবস্থা শুনে বুঝতে পারছেন না, তবে কারেন্টলি গুড লাইফ করছি 2টা থেকে 5টা প্রত্যেকটা রবিবার থেকে বৃহস্পতিবার। তো রাসেল মনে হচ্ছে আপনাকে আমি একবার বললাম যে আসলে আমার সাথে তো কোনো ভৌতিক অভিজ্ঞতা হয় না, আমি তো কোনো ভূত দেখি না, কিছুই হয় না, কোনো অলৌকিক ঘটনা। তো আপনি তখন আমাকে বলেছিলেন যে আসলে ভাবে আশে বসে থাকলে, ওই জায়গায় যেই অপেক্ষা করে থাকলে তো আর ভূত আমাকে দেখা দেবে না, ইটস নট লাইক দ্যাট। তো সুতরাং আমার ডিরেক্ট কোনো সেরকম অভিজ্ঞতা নেই, তবে আমার মায়ের একটা গল্প আছে। আর যখন আমি ঘটনা আজকে যখন সবার আমার রেডিও ফুর্তি পরিবারের সবার ঘটনা শুনছিলাম, মনে হচ্ছিল আমার এই ঘটনাটা হয়তো অনেক বেশি সিম্পল, কিন্তু হয় না যে এত বছর পার হয়ে গেল কিন্তু একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম না, এরকম একটা ঘটনা।
তো এটা ঢাকায়, এটা হচ্ছে 80 দশকের শুরুর দিককার কথা। তখন আমার মার সামনে পরীক্ষা, 2 সপ্তাহের মাথায় পরীক্ষা, আর আমার নানা অসম্ভব অসুস্থ ছিলেন। এই অসুস্থতাটা অনেক দিনের, তো হাসপাতালে অনেক সময় কাটাতে হতো। আর রেগুলার, মানে এটা নিয়মের মধ্যে পড়ে গেছিল যে হয়তো নানু একটা সময় ডিউটি দিবে, রাতে মা ডিউটি দিবে, তখন একটু বই খাতা নিয়ে পড়বে। এরকমই একটা রাতে মা কতগুলো বই খাতা নিয়ে বসেছিলেন যে একটু যদি কোনো মতে অল্প আলোতেই যদি বইয়ের পাতাটা একটু উল্টে কিছু দেখা যায়, যে বেশি দিন বাকি নেই পরীক্ষার। আর নানার অবস্থা তখন খুবই খুবই খারাপ, ডেটোরিয়েটিং ইনফ্যাক্ট। তো হাসপাতালটা তখন তো ওরকম প্রাইভেট হসপিটাল ছিল না, খুবই জনপ্রিয় সরকারি হাসপাতাল, সবাই ওখানেই যেত তখন। আর পুরোনো দিনের হাসপাতালের কথা বললে হয়তো অনেকেরই মনে পড়বে যে ওয়ার্ড গুলা কেমন ছিল। ওই বড় বড় লম্বা বারান্দা, মানে বারান্দার শেষ নেই, এক মাথা থেকে আরেক মাথা দেখা যাচ্ছে না। এটা যদি দোতলায় হয় তাহলে হয়তো নিচের তলায় একটু গার্ডেন এরিয়া আছে, যেখানে কিছু স্ট্রিট ল্যাম্প বা কিছু এরকম ছিল হসপিটালের পিকচারটা। তো তখন এরকম ওই রাতে যেটা হতো যে ওই নিচে গার্ডেন থেকে ল্যাম্পের আলো যতটুকু দোতলায় ওয়ার্ডে পৌঁছতো ততটুকুতে আমার মা পড়াশোনাটা করার ট্রাই করতো। ওইটুকুতেই খুবই ডিফিকাল্ট। আর ওয়ার্ডে তো অনেক পেশেন্টস, তখন লাইট অফ রাখতে হবে রাতে। আর ওই যে বারান্দাটা ছিল সেটা ছিল এল শেপের, ওপাশে আরেকটা ওয়ার্ডও দেখা যেত, সবকিছু খোলামেলা দেখা যাচ্ছে। ওই বারান্দা দিয়ে সবাই আসা যাওয়া করছে নিয়মিত, ডাক্তার, মানুষজন সবাই। তো রাত্রে তো আসা যাওয়া স্বাভাবিকভাবেই কমে যেত, তো 1-2 জন মানুষও যদি যায় চোখে পড়াতেই। তো আম্মু বইয়ের পাতা উল্টাচ্ছে, দেখলো যে একজন ভদ্রলোক যাচ্ছেন বারান্দায়, এল শেপ যেটা বলছি আমি, একটু অ্যাডজাসেন্ট করে করা। তো ডান দিক থেকে যদি উনি হাঁটাটা শুরু করলেন, বেশ ভারী, মানে থাকে না কিছু মানুষের যেটা প্রেজেন্স আছে, তিনি পাস করলে 10টা মানুষ ঘুরে তাকায়, এরকম একটা মানুষ আছে আসলে। তো শাল পরে ভদ্রলোক যাচ্ছেন, চশমা পরা, জাস্ট হেঁটে যাচ্ছেন, পায়ের ছায়াও দেখতে পাচ্ছে মা ল্যাম্পের আলোর কারণে, আবার লোকটা হেঁটে যাচ্ছে নর্মালি। আম্মু একটু আগ্রহের সাথেই ফলো করছে। তো জাস্ট যেটা হয়েছে, এই এল শেপের বারান্দাটা তো অনেকটুকু যেহেতু পথ, একটা লম্বা বারান্দা, আম্মু ফলো করছে উৎসুক ভাবেই। ফলো করতে করতে যেটা হয় যে শেষের দিকে একটা দরজা আছে, যে দরজাটা স্বাভাবিকভাবে লোকটা যখন দরজাটার সামনে গেছেন, সে দ্যাটস দ্য এন্ড অফ দ্যাট, মানে বারান্দাটা আর কি। তো সে সেখানে হয় দরজাটা খুলে ঢুকবে, নয়তো কেউ বা দরজাটা খুলে দেবে, সামথিং, বা সে চলে আসবে, হোয়াটএভার। কিন্তু যেটা হলো খুব ফলকের মধ্যে, যে না কেউ দরজা খুললো না সে নিজে দরজা খুললো, কিন্তু সেও সেখানে আর থাকলো না, দরজার মধ্য দিয়ে মিশে ওপারে গেল, বা কোথায় গেল জানি না, দরজার মধ্য দিয়ে মিশে গেল একেবারে। তো এখন এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, তবে এই একই হাসপাতাল কয়েক মাস বা কয়েক সপ্তাহের ব্যবধানে আমার শুধু পরিবার না, মানে যেই দেখতে এসেছে আমার নানাকে, অনেকেরই এরকম ছাড়া কিছু ঘটনা যেরকম প্রায় তারা টের পায়। আর ওরকম সরকারি হাসপাতালে আমিও অনেক ঘটনা এমনিতেই শুনেছি, আমিও শুনেছি, এবং আপনি যেটা বলছেন সেটার আশেপাশে আমরা অনেক ঘটনা শুনেছি, মানে রাইট। এবং এই প্রশ্নটা, মানে এই ভদ্রলোক কোথা থেকে আসলেন, কেন আসলেন, কেনই বা দেখা দিলেন, আর কেনই বা মিলিয়ে গেলেন এমন ভাবে, এই আসলে প্রশ্ন একটা না, প্রশ্ন বেশ কয়েকটা, এবং যে কোনো একটা প্রশ্নের উত্তর পাওয়া গেলে বাকিগুলোর উত্তর এমনিতেই পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। সেটা মনে হয় এনি টাইম সুন হচ্ছে না। রাইট। থ্যাংক ইউ ইয়ে করার জন্য, শেয়ার করার জন্য। আমরা কয়েকদিন আগে চিটাগং এ ছিলাম, এবং তখন আমরা তমা খুবই ব্যস্ত ছিলেন আমাদের, এবং তিনি আমাকে খুব মানে কি বলবো, যে তাড়াহুড়া করেই, অনেক কষ্ট করে, অনেক রাত্রে তারপরে তিনি আমাকে টেক্সট করে দেন তার ঘটনাটা, এবং আমি সেই ঘটনাটা শেয়ার করেছিলাম। আপনাদের মনে আছে কিনা, আমি অত ডিটেইলে কোনো কিছু বলতে পারিনি যে কি চট্টগ্রামের কোথায় একটা গাছ আছে, তো আমার ধারণা যে এই গাছটা পৃথিবীতে অ্যাটলিস্ট বাংলাদেশে তো মাত্র 2টা, নাকি পৃথিবীতে। তো আমার আগে কথা বলি আপনার সাথে। হ্যাঁ রাসেল ভাই, আমি আজকে প্রথমবার ভূতে ফেমে এসেছি, তো আমার অন্যরকম লাগছে, আর মনে হচ্ছে অ্যাকচুয়ালি এই জন্যই লিসেনাররা মনে হয় এত উৎসুক আর কি ভূতে ফেমের ব্যাপারে। আমি খুবই খুশি যে ভূতে ফেমে আমি একটা স্টোরি শেয়ার করতে পারছি, একেবারে আমার নিজের স্টোরি না। যে গাছটার কথা বলছিলাম, গাছটা অ্যাকচুয়ালি বাংলাদেশে 3টা আছে, একটা আছে ময়মনসিংহে, একটা আছে আজমপুর গোরস্থানে, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, যেটা হচ্ছে বারুবকুণ্ড, সেটা
সীতাকুণ্ড থানার আন্ডারে পড়ে, বারুকুণ্ড। অ্যান্ড মূল ব্যাপার যেটা আসলে এই গাছটাতে একটা ফল হয় যেটাকে আমরা খিরমি বলি। তো ওই খিরমি ফলটা শুধুমাত্র আমাদের গ্রামে যে গাছটা আছে সেটাতেই হয়, বাট ওই গাছটা যে বাকি যে দুটোতে আছে সে দুটোতে কখনো ফল হয়নি, এখনো পর্যন্ত কখনো হয়নি, এবং ওগুলোতে ফল হয় না। বাট আমাদের ওই গাছটাতে বেশ ভালোই ফল হয় এবং ফলটা খেতে বেশ মজাও। হ্যাঁ, সেটাও বলেছেন, এবং বাচ্চারা একজন আসে ফল। হ্যাঁ, একদম ভোরে ভোরে অনেকগুলো পড়ে থাকে এবং বাচ্চারা এসে কিন্তু সবগুলো কালেক্ট করে নিয়ে যায়। তো দেখা যায় যে আমরা যদি একটু লেটে যাই, মানে 5টা 5:30টার পরে যাই গাছের নিচে, তাহলে আমরা আর পাই না। তো হ্যাঁ, আপনি নিজেও খেয়েছেন ওই ফল? হ্যাঁ, আমি নিজেও খেয়েছি। ওকে। তো গাছটার যে স্টোরিটা, আমার যে স্টোরিটা সেটা হচ্ছে আমার এক ফুপুকে নিয়ে স্টোরিটা। আমার যে ফুপি আছে, আমার ওই ফুপি অ্যাকচুয়ালি উনারা যখন যৌবনকালে ছিলেন আর কি, তো তখন উনি এবং আমার অন্যান্য আরো অনেকজন ফুপি, উনারা সবাই ওই গাছের নিচে বিকেল বেলা বেড়াতে গেলেন। তো বিকেলে বেড়াতে যাওয়ার পরে ফুপির যেটা হলো যে উনি ওখানে ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি করে ওখান থেকে চলে আসলেন। একটু বলে রাখি প্রসঙ্গত, যেটা হচ্ছে আমার ওই ফুপির চুল কিন্তু ভীষণ লম্বা, ভীষণ ঘন এবং ভীষণ সুন্দর চুল, এবং চুলটা খোলা রেখে ওনারা বেড়াতে গেছেন। বাট মাগরিবের আজান দেবে ঠিক ওরকম সময় ওনারা তাড়াহুড়ো করে আবার সবাই ঘরে চলে আসলেন, যেটা বুড়ো বুড়িরা বলে যে এই মাগরিবের আগেই বাসায় ফিরতে হবে, মাগরিবের সময় বাইরে থাকবে না, বিশেষ করে গাছের নিচে তো একেবারেই না। তো ফুপি যখন বাসায় ফিরে আসলেন, এরপরে যেটা হলো যে ফুপি বাসায় এসে স্বাভাবিক মাগরিবের আজানের পরে বসে চুল আঁচড়াচ্ছেন, এবং যখনই উনি চুলটা আঁচড়ে চুলে একটা বেনি পাকাতে গেলেন, ঠিক তখন উনার মাথা ঘোরা শুরু করলো এবং উনার মনে হচ্ছিল যে উনার মাথা জ্বলছে। অ্যান্ড ঠিক এটা করতে করতে উনি মাথা ঘুরে পড়ে গেলেন। তো একবার সেটা হলো, উনি জলে, হ্যাঁ, উনার মাথা জ্বলছে মনে হচ্ছে উনার, এবং মাথা ঘুরে উনি পড়ে গেছেন, ফেইন্ট হয়ে গেছেন। পরবর্তীতে ওঠার পরে উনি বাসার সবাই তাড়াহুড়ো করে ধরাধরি করে ওঠানোর পরে ওনাকে জিজ্ঞেস করলো যে কি হলো, বলে আমি চুল আঁচড়াতে গেলাম আর চুল আঁচড়াতে গিয়ে দেখছি যে আমার এরকম অবস্থা। তো এরপরে হুজুর ডেকে নিয়ে আসা হলো, হুজুর আসলেন। উনি বললেন যে ঠিক আছে, আমি আসলে বুঝতে পারছি না কি কারণে এরকম হলো, তো মা তোমার যেহেতু বারবার এরকম হচ্ছে, তুমি যতবারই চুল আঁচড়ানোর চেষ্টা করছো ততবারই তোমার এরকম প্রবলেম হচ্ছে, তুমি আজকে না হয় চুলটা মানে না আঁচড়াও, আমি দেখি কি হয়, আমি তোমাকে জানাবো অবশ্যই, আমি চেষ্টা করছি কি হয়। তো জানি না হুজুর সেদিন রাত্রে কি করেছেন বা কি হয়েছিল সেটা আমি জানি না। পরবর্তীতে যেটা শুনেছি যে পরের দিন এসে হুজুর জানালেন যে রাত্রেবেলা হুজুর স্বপ্ন দেখেছেন ওই খিরমি গাছের উপরে একজন ভীষণ বৃদ্ধ একজন জিন থাকে। তো ওই জিন এসে হুজুরকে বললেন যে তার বয়স 400 বছর এবং সে 400 বছর ধরে এই খিরমি গাছের উপরে আছে। আর তখন তিনি যেটা বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করছি, ওকে তোমরা চুল আঁচড়াতে মানা করো, কারণ ও আসলে আর কখনো চুল আঁচড়াতে পারবে না। মানে চুল আঁচড়াতে পারবে, ইনফ্যাক্ট চুল বাঁধতে পারবে না কখনো, মানে বেনি বাঁধতে পারবে না বা খোপা করতে পারবে না, মানে বাঁধতে পারবে না, চুলটা খোলা রাখতে পারবে। তো বললেন যে তোমরা ওকে মানা করে দাও এটা করতে, আসলে ওর চুল তো অনেক সুন্দর। তো আমি দেখো, একজন খারাপ জিন হলে ওর হয়তো অনেক বেশি ক্ষতি হতো, তো আমি কিছুই করিনি, আমার খুব সুন্দর লেগেছে, এই কারণে আমি শুধুমাত্র আমার যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল বলে থাকি, উনি বলেছেন যে উনার শাহাদাত আঙ্গুল দিয়ে উনি একটু ছুঁয়ে দেখেছেন, এন্ড বললেন যে এরপর থেকে আসলে আর কখনো চুল বাঁধতে পারবে না, তো ওকে এটা চেষ্টা করতে মানা করো, কারণ ও যতবারই চেষ্টা করবে ওর সাথে এই ধরনেরই সমস্যা হবে। তো এরপর থেকে আমার ওই ফুপি অনেকবার চেষ্টা করেছেন চুল বাঁধার, কখনোই চুল বাঁধতে পারেননি। আল্লাহর রহমতে আমার ওই ফুপি অনেক বয়স হয়ে গেছে, বাট এখনো আল্লাহর রহমতে আছেন, বেঁচে আছেন, এবং এখনো পর্যন্ত আমরা দেখি যে আমার ওই ফুপি কখনো চুল বাঁধতে পারে। অদ্ভুত ব্যাপার, মানে ওনার লাইফে এই ঘটনাটা ঘটেছে কত বছর আগে তাও? আমার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, মেবি সেটা আরো 30-40 বছর আগের ঘটনা। 30-40 বছর ধরে উনি চুল বাঁধেন না এখন, এইভাবেই রাখতে হয়? হ্যাঁ, এইভাবেই রাখতে হয়। ভীষণ অদ্ভুত। গাছটা যদি কেউ দেখতে যেতে চায় এমনিতে দেখতে যেতে পারে তো? অবশ্যই অবশ্যই, একদম আমাদের নিজেদের বাড়িরই পেছনে, তো ডেফিনেটলি আপনারা সবাই আমন্ত্রিত, আমাদের গ্রামে এসে বেরিয়ে যেতে পারেন, দেখে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ তোমা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এখন, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টল দ্য ফুর্তি। Bhoot FM, tonight comes alive with Graminphone.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, ঢাকায় আছেন আমাদের শাহিন ভাই, এবং রেডিও 40 সবাই আমরা এসেছি গাজীপুর, এবং গাজীপুরের খুবই প্রত্যন্ত একটা জায়গা থেকে আমরা এই শোটা করছি। আপনারা গাজীপুরে আসলে হয়তো কোনো সময় এই জায়গাটায় আসলে জানতে পারবেন যে আমরা এখানে ছিলাম। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আরো কয়েকজন আছেন, তারা ঘটনা বলবেন না, আজকে প্রথম ভূতে ফিল্মে জয়েন করুন, তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। আপনার নামটা একটু বলবেন, আপনি কোন শোটা করছেন একটু সবাইকে যদি জানান প্লিজ। এক সেকেন্ড আরেকবার বলতে হবে বোধহয়। রাইট, আমরা করছি হোয়াটস ইন দ্যাট স্টিম on Right. It's every Monday. It's a teen show. আমরা করি with Raba and Fahad. আমি রাবা আর I'm Fahad. কেমন লাগছে আজকে এখানে এসে? আমরা কখনো অ্যাকচুয়ালি মানে আমি স্পেশালি আমি অলওয়েজ শুনতাম শোটা, কিন্তু লাস্ট একদম শেষ করতে পারতাম না, বিকজ প্রচন্ড লাইক ভয় লাগতো, তো আমরা শেষ করতে পারতাম না। আচ্ছা, শেষ করে যাচ্ছেন? স্টোরি শুনলাম and it's very scary. I'm very scared. শুধু ওইটা না, আমরা সব মানে আমরা যদি বেশি ভয় লেগে থাকতো আমরা অফ করে দিতে পারতাম। আজকে কোনো চান্স নাই, নো চান্স, কন্টিনিউয়াসলি লাইক 6-7 স্টোরিজ, এবং প্রত্যেকটা একটা চেয়ে একটা ভয়ঙ্কর। ইটস there's no way. I mean, yeah, there's a different experience for the first time. আমাদের লাইক কারো আছে না কোপিং মেকানিজম, যে ও আচ্ছা ভয় পেলে হয়তো তাদের মানে দাঁত নড়ছে অথবা they're biting their nails. আমার এখানে হচ্ছে কোপিং মেকানিজম, আমি জাস্ট বসছি আর আমি ভাবছি এটা what if it was me. সেটাই তো, সবাই তাই ভাবে, আমাদের সবাই সেম এইভাবেই ভাবে, এবং মনে করে যে আমি হলে আসলে কি হতো। আমরা বলিও যে আসলে নিজেকে ওই জায়গায় কল্পনা করলে কেমন লাগবে। আমি আপনাদের দুজনকে বলবো যে আপনারা আজকে অ্যাটলিস্ট যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো আরেকবার একটু মনে করবেন, এবং ওই জায়গাগুলোতে নিজেদেরকে একটু চিন্তা করে দেখবেন কেমন লাগে, এবং যদি ভয় লাগে তাহলে নেক্সট আমাদের আরেকবার আপনারা এসে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। অফকোর্স, আমাদের ডেফিনেটলি। থ্যাংক ইউ অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরো একজন আছেন, তার কাছে আমি একটু শুনবো আপনার নামটা, এবং আপনি একটু প্লিজ জানাই দেন সবাইকে যে আপনি কোথায় কোন শোটা করছেন, এটা যদি প্লিজ সবাইকে জানিয়ে দেন। Hello, Russell Bhaiya. So basically, I'm Sonia. I do my show from Chittagong. So আমি চিটাগং-এ 11টা থেকে একটা ফার্স্টে মিউজিক এক্সপ্রেস করতাম, কিন্তু এখন আমি চিটাগং কলিং করছি। এন্ড আজকে যখন গল্পগুলো শুনলাম, নর্মালি যেটা হয় আমরা যখন গল্প শুনি তখন আমাদের কিন্তু ভয় লাগে ইয়ারফোনে, কিন্তু আজকে যখন এক্সপ্রেশন গুলো দেখছিলাম, যখন সবাই গল্পগুলো বলছিল, তখন মনে হচ্ছিল যে ও মাই গড, মানে হোয়াট দে হ্যাভ গন থ্রু, তখন আরো বেশি ভয় লাগছিল। এন্ড যখন আমি শুনছিলাম, আমি ডিসকাস করছিলাম যে আমি কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ভাবতাম যে এগুলো হ্যালুসিনেশন, এগুলো আসলে হয় না, জিন ভূত বলতে আসলে কিছু নেই। কি মনে হচ্ছে যখন শুনছিলাম হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমিও কিছু একটা ফিল করতে পারছি, বিকজ আই ওয়াজ হ্যাভিং গুজবাম্পস এন্ড দেন গুজবাম্পস হচ্ছিল। এবং ব্যাপারটা হচ্ছে কি যে আসলে জিনিসটা হচ্ছে কি যে আমরা যখন রেডিওতে শুনি আমরা তো চেহারা দেখতে পাই না, মানুষের চেহারা দেখে অনেকে ভাবে যে এই মানুষটাকে বিশ্বাস করা যায় কিনা, এই মানুষটা সত্যি বলতে পারেন কিনা বা মিথ্যা বলতে পারেন কিনা, আমরা বুঝি না। বাট আজকে তো চেহারাগুলো দেখে অবশ্যই মানে দে হ্যাড দ্য থ্রিল ইন देयर ফেস, একদম সেটাই। তখন যখন শুনছিলাম তখন মনে হলো এটা আসলেই সত্যি, আর তখন এত বেশি ভয় লাগছিল। এট ওয়ান পয়েন্ট হঠাৎ করে আমার কাছে শুনতে শুনতে আমি এত বেশি মানে I was lost in their story, হঠাৎ করে আমি বাম কানে শুনছিলাম না, আমার তখন এত ভয় লাগছিল। আমি অর্ণিমা আপুকে বললাম, আপু আমি না ভয়ে বাম কানে শুনছি না, এখন এটা কি কোনো ভূতের কিছু নাকি মানে আবারও হ্যালুসিনেশন, এটা জানি না। বাট হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্সটা পুরোই ডিফারেন্ট ছিল, শুধু শোনা আর একটা মানুষের এক্সপ্রেশন দেখে গল্পটা শোনা, দুটো আসলে অনেক বেশি ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস। আমরা চলে যাব আমাদের মনির ভাইয়ের কাছে, এবং আমাদের সাথে মনির ভাই আছেন প্রথমবারের মতো, এবং মনির ভাইয়ের কাছে আমরা একটা ঘটনা শুনতে চাই এই মুহূর্তে। মনির ভাই, কোথায় ঘটেছিল এই ঘটনাটা প্লিজ আমাদের একটু বলেন, এবং কি ঘটেছিল? থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স, খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স এটা। আমি তখন ক্লাস 6-এ পড়ি, 6-এ ফাইনাল এক্সাম দিই। ফাইনাল এক্সাম দিয়ে তখন আমি ফ্রি। আমার গ্রামের বাড়ির এক আত্মীয়, ওনার ছোট একটা ছেলের পায়ে একটা ফ্র্যাকচার নিয়ে ট্রিটমেন্ট করার জন্য ঢাকাতে এসেছিলেন। তো কিছুদিন পর ওই ছেলেটা পায়ে ফ্র্যাকচারটা এত ডেঞ্জারাস হয়ে যায় যেটা পুরো শরীরে ব্লাডের সাথে মিশে যায়,
এবং ওই ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর আমার বড় ভাই যে ছেলেটা মারা যায় ওই ছেলেটার বাবা এবং আরো 2 জন লোক সাথে ছিলেন। তো সবাই মিলে আমরা তখন মনে হয় রাত্র 11টা কি 11:30 বাজে যখন আমরা রওনা দিই কুমিল্লার উদ্দেশ্যে। তো যখন অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম তখন তো কিছুটা পথ আছে প্রায় 1-1.5 কিলোমিটার, যে পথটা হেঁটে যেতে হবে, কোনো গাড়ি বা যাবে না, ওই অ্যাম্বুলেন্স যাবে না ওই রাস্তাটাতে। তো আমরা খুব রাতে যাচ্ছি, তো এমনিতেই খুব ছোট, প্রচন্ড ভয় পাচ্ছি রাতে। গ্রামের রাস্তাটা নর্মালি যেরকম হয় আর কি, চোখ গাছ এগুলো ভরা জঙ্গলের মতোতে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচন্ড ভয় পাচ্ছি। তো বড় ভাই বলতেছে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তো হাঁটতেছি, হঠাৎ করে একটা রাস্তা, ওই গ্রামে যাওয়ার জন্য একটাই রাস্তা, রাস্তাটা 3টা রাস্তা হয়ে যায় এবং হুবহুব সেম 3টা রাস্তা, একদম একই রকম দেখতে। তার মানে এই যে আমরা এই কাহিনীগুলো যে শুনি, আপনি এটা একদম নিজের চোখে দেখেছেন। মানে আপনি তো মানে আমি যেমন হচ্ছে যে আপনার সম্পর্কে পুরোপুরি জানি, এখন যখন বলবেন তার মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম, মানে আপনি নিজে দেখেছেন। এবার আপনি খুব একটা, আমার মনে হয় যে আপনি খুব একটা বিশ্বাস করেন, বাট আপনি নিজের চোখে দেখেছি ভাই। তো মানে আমি নিজেও মানে তখন এত ভয় পাচ্ছিলাম, মানে তখন আমি ক্লাস 6 থেকে মাত্র 7 এর জন্য ফাইনাল এক্সাম দিয়েছি, মানে আমি এত তখন এত ভয় পাচ্ছিলাম। তো তখন সবাই খুব সোরা পড়তেছিল, করতেছিল। তো বেশ কিছুক্ষণ আমরা প্রায় 1-1.5 ঘন্টা স্টিল ওইখানে দাঁড়িয়ে আছি এবং 3টা রাস্তা দেখতে পাচ্ছি, হুবহুব সেম 3টা রাস্তা। পাশে কিছু কিছু সময় আগুন জ্বলে উঠতেছে, গাছগুলো একটু নড়াচড়া করতেছে একটু অদ্ভুত ভাবে, মনে হচ্ছে ঝড়, প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তো বড় ভাইকে আমি খুব জোর করে ধরে রাখছি এবং মানে আমি কাঁদতেছি তখন ওই সময়টা। তো ভাইয়ারা খুব জোরে জোরে সোয়া পড়তেছে, আর ভাইয়া জাস্ট আমার পিঠে থাপড় দিচ্ছে আর বলছে তুমি ভয় পেও না, আমি আছি। তো প্রায় তখন আজান দেওয়ার কাছাকাছি যখন সময় চলে আসলো, তো একটা আজান শুনতে পেলাম। ঠিক তখন আবার আজানটা যখন শুরু হলো, তার ঠিক মাঝামাঝি সময়তে গিয়ে আবার 3টা রাস্তা একটা রাস্তা হয়ে যায়। তো এই একটা রাস্তা যখন হয় তখন মানে আমরা আবার সবাই মিলে মুভমেন্টটা শুরু করে তখন আমরা বাসা পর্যন্ত যাই আর কি। এবং আমি মানে ওই ঘটনাটার পর বাসায় যাওয়া পর্যন্ত আমার প্রচুর জ্বর চলে আসে। আমি ওইখানে মানে অসুস্থ হয়ে পড়ি এবং ওইখানে আমি প্রায় 5-6 দিন অসুস্থ ছিলাম জায়গাটাতে। ওকে, মানে এটা একদম আপনার নিজের চোখের সামনে। থ্যাংক ইউ মনির ভাই, চমৎকার ঘটনার জন্য। আমরা এখন চলে যাব জিলানী ভাইয়ের কাছে, এবং জিলানী ভাইয়ের কাছ থেকে আমাদের যে প্রথম শুরু করেছিলাম এবং সেই ঘটনাটা আমরা যে বলেছিলাম যে গুলশানের একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো এবং তারপরে আমরা শুনবো। এখন সময় আছে, এখন আমাদের বেশ কিছুটা সময় আছে, আধা ঘন্টার মতো, প্রায় আধা ঘন্টা পুরো নাই, 20 মিনিট আছে। জিলানী ভাইয়ের কাছে ছোট্ট একটা ঘটনা, একদম ছোট, আমি শুনছি। তো ঘটনাটা শুনি একটু। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটা আসলে আমার এক খালার সাথে, তিনি তখন মগবাজার একটি বাসায় ছিলেন। তো বাসাটা নিয়ে একটু মানে অনেক ধরনের কাহিনী শোনা যাচ্ছে, এমনিতেই অনেক কাহিনী না বলেন, অনেক শোনা যায়। হ্যাঁ, আর ওই বাসাটায় আগে যারা ছিল একটা খ্রিস্টান ফ্যামিলি ছিল, তারা বাসাটা ছাড়ার পর থেকেই নাকি মানে বিভিন্ন ধরনের মানে ভৌতিক ঘটনা ঘটতেছিল। আচ্ছা, তো ওই বাসায় সবচেয়ে যে প্রবলেমটা হতো, রাতের বেলা প্রায় বিভিন্ন ধরনের জিনিস দেখা যেত। যেমন একদিন আমার খালা ঘুম ভাব ওই টাইমে সে হঠাৎ করে খেয়াল করলো যে বাসার তার রুমের সামনে দিয়ে ঠিক একটা নতুন বউয়ের যেমন লাল শাড়ি পরে যেমন হাঁটে, এরকম কেউ একজন যেন হেঁটে যাচ্ছে। সে খুব চেষ্টা করছিল যে তার মুখের দিকে তাকানোর, যে এটা কে, মানে সে এত ভয় পেয়ে গেছে সে বুঝতে পারছিল না যে মানে সে আদৌ মানে দেখে এটা মানে নিতে পারবে কিনা। রাইট, বাট সে অনেক সাহস করে মানে তাকে দেখলো, বাট চেহারাটা অসম্ভব বিভৎস ছিল, নিতে পারে না, ভয় পেয়ে গেছে এবং সে সাথে সাথে লাফ দিয়ে উঠে বসে এবং সামনে গিয়ে দেখে যে ওখানে কেউ নেই। এটা ছিল প্রথম ঘটনা। এরপর আরেকটা ঘটনা ছিল, তার আমার কাজিনের ওই বাসাতেই একটা পোস্টার ছিল। তো যেই রুমটা একটা স্পেশাল একটা রুম ছিল, ওই রুম থেকেই বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটতো। তো একদিন রাতের বেলা এরকম হয়েছিল, হঠাৎ করে এর মধ্যে সে খেয়াল করলো যে পোস্টারের চোখের মধ্যে থেকে কেমন আগুন জ্বলছে। আমার খুব আজব লেগেছে। হ্যাঁ, এটা দেখে সে হঠাৎ করে এটা দেখে একদম পোস্টার ছিল জানেন কি আপনি?
এইটা না একখানে আমি এক্স্যাক্টলি আমি বলতে মানুষ পারবো না। ছিল নিশ্চয়ই। একটা মানুষের ছেলে না মেয়ে? প্রবাবলি একটা ছেলে ছেলে আছে। আর প্রবাবলি কোনো অ্যাক্টর হবে। তো তার চোখে এরকম দিয়ে আগুন জ্বলছে, এটা দেখে সে মানে ভয় পেয়েছে এবং সে সাথে সাথে পোস্টারটা ছিঁড়ে ফেলে। হ্যাঁ ওঠেন। আর ফাইনালি সবচেয়ে যেটা ভয়াবহ যে ওই বাসা যখন তারা ছেড়ে চলে যায় তখন ফার্নিচার টার্নিচার যা আছে সবকিছু যখন রুম থেকে খোলে, তো ফাইনালি জাস্ট চেক করার জন্য যে কোনো কিছু বাদ রয়ে গেল কিনা ওটা দেখার জন্য তারা রুমে ফেরত গেল। তখন দেখলো যেই রুমটাতে প্রবলেম হয় সেই রুমটা ঠিক মাঝামাঝি একটা জায়গায় একটা বড় একটা হাড়, যেটা কিনা মানে কোনো ইঁদুর বা পাখি এনে রাখবে এরকম না। যেমন সেটা দেখে আমার খালার সাথে সাথে ভয় পেয়ে যায়, একদম লিখে এবং দৌড়িয়ে সে বের হয়ে আসে। এবং তখন আমার মা ওখানে ছিলেন, তাকে বলে যে এসে দেখে যাও কি হয়েছে। এবং আমার মাও এটা দেখেছে এবং দেখে জাস্ট তারা ছেড়ে চলে এসছে, আর দ্বিতীয়বার ওইদিকে যায়নি। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ জিলানি ভাই। জিলানি ভাই আমাদের জন্য অনেক পরিশ্রম করেন, প্রতিটা আউটডোর এপিসোড আমরা করি আর জিলানি ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় এবং জিলানি ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড পরিশ্রম আজকেও করেছেন এবং এখন আবার একটা চমৎকার ঘটনা আমাদের উপহার দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একটা ঘটনা। আমরা কোনো SMS পড়তে পারছি না, সময় পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ঘটনা নাই। আচ্ছা ওকে, তাহলে আমি একটু শুনি যে ভাই আপনি আপনার পরিচয় দেন, যে আপনি কোন শোটা করছেন, কি নাম, সবকিছু আপনি তো সবাইকে জানিয়ে দেন প্লিজ। হ্যালো, আমি রাহিদ এন্ড আমার শোর নাম হচ্ছে বলিউড ব্লাস্টার। এটা প্রতিদিন প্রতি স্যাটারডে হয় দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। আর রাসেল ভাই খুব ভালো লাগছে। আজকে কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, এটা খুব ভয় লাগছে। ফর দ্য ফার্স্ট টাইম এই যে খোলা আকাশের নিচে বসে এরকম একটা লাইভ শুনতে পাচ্ছি, দিস ইজ ইন ইটসেলফ খুব ভৌতিক একটা পরিবেশ। আমি সকাল থেকে মানে একদম নতুন এক্সপিরিয়েন্স, একদম নতুন এক্সপিরিয়েন্স। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার, আশেপাশে সেদিকে তাকাই পুরো অন্ধকার, কোনো লাইট। একটা জিনিস আপনি হেডফোনে শুনতে পাচ্ছেন যে এই যে একটা পোকামাকড়ের যে সাউন্ডটা, এটা কিন্তু ন্যাচারাল, মানে আমরা এখানে আমরা কোনো কিছু অ্যাড করছি না, এখানে ন্যাচারালি একটা ভৌতিক পরিবেশ। এবং আপনি খেয়াল করেছেন কিনা জানেন না, আমি যে রুমটায় আছি সেটার পেছন দিকে আমি যদি জানলাটা খুলি, এখানে একটা বাসা আছে, বোঝা যাচ্ছে একটা পরিত্যক্ত বাসা। ইটস এ রিয়েলি ওল্ড ভিন্টেজ হাউস। In itself, I would say that I'm really scared right now. রুমে গিয়ে মনে হয় না একা একা থাকতে পারবো। আমরা আছি, অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু তাহলে SMS পড়ে নিই। তানিশা আমাদের SMS করেছেন, লিখছেন যে অসম লাগছে। এছাড়াও ইমন আমাদের SMS করেছেন শুভ রাজশাহী থেকে। আনলাকি মিজান আমাদের লালমনিরহাট থেকে করেছেন, একদম বাংলাদেশের শেষ সীমান্ত সেখান থেকে লালমনিরহাট থেকে আমাদের এই প্রোগ্রামটা শুনছেন এবং তার সাথে আছেন তার ওয়াইফ মিম। বাহ, চমৎকার। আমরা বসে আছি গাজীপুরে, আপনি শুনছেন আমাদেরকে লালমনিরহাট থেকে। সুতরাং বুঝতেই পারছেন যে বিশাল যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের আওতায় আপনারা সবাই আছেন। আমাদেরকে তুহিন বলেছেন রামগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। শুভ আছেন, আলভি, আরিফ, রাফি আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন শুভ, এছাড়াও তানিশা রয়েছেন, মৌমিতা, এছাড়াও দীপক। সিভি পাঠালাম, খবর কি? খবর হবে ভাই, অবশ্যই খবর হবে। যারা সিভি পাঠান নাই পাঠিয়ে ফেলুন, কিন্তু খবর অবশ্যই পাবেন। ইঞ্জিনিয়ার অনেক আমাদের সাথে লিখেছেন এবং আমাদেরকে বলছেন যে অনেক আর যে একসাথে আজকে শুনতে অনেক ভালো লাগলো এবং তিনি সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। মোস্তাক বেইলি রোড থেকে আমাদের সাথে আছেন, তার সাথে রয়েছেন তার বেবি মাহিসা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে আমাদের সাথে আছেন। ইব্রাহিম আমাদের সাথে লাকসাম থেকে আছেন। এছাড়াও জুনায়েদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন সুব্রত ময়মনসিং থেকে শুনছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ এখন আমাদের সাথে রয়েছেন, জানিয়েছেন। আমাদেরকে কাজী বেলাল চিটাগং থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও জাইসা এবং রাজ আজিমপুর থেকে আমাদের সঙ্গে আছেন। আরো অনেকেই SMS আসছেই। যারা SMS পাঠাতে চান তারা চলে যান মেসেজ অপশনে, সেখানে কি টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা কি বিরতি দিয়ে যাবো? একটা বিরতি, লাস্ট একটা ব্রেক আছে, একটা ব্রেকের পরে আমরা যে ঘটনাটা আপনাদের শোনাতে চাইছিলাম, এটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের শুরুতে আমরা শুনেছিলাম এবং সেকেন্ড ঘটনার জন্য ওয়েট করছিলাম, সেই ঘটনাটা আমরা এখন শুনবো। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Tonight.
রাইট, আমরা সবসময় বলি যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য একটু ওয়েট করতে হয়। আমরা এতক্ষণ ধরে আপনাদের ওয়েট করে রেখেছি, সেই জন্য অনেক সরি। বাট এখন যাচ্ছি যে ঘটনাটা, সেটা দিয়েই মানে সেটা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন অনেকে জানি, তারপরেও চলে যাচ্ছি সেই ঘটনায়। এবং আমার কাছে এই ঘটনাটা আজকে খুবই অদ্ভুত লেগেছিল। একটা কারণ আছে, যে রাস্তাটার কথা বলা হবে সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন বাড়ি যাই, এই জন্য এই ঘটনাটা খুবই স্পেশাল। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন বাড়ি যাই, এতদিন পর্যন্ত আমি নির্ভয়ে গেছি, আমি জানি না যে কালকে থেকে কি হবে। তো চলুন শুনি ঘটনা। সরাসরি আমি ঘটনায় চলে যাই। এটা ছিল অনেক একটা কঠিন দিন, অনেক কাজ ছিল। জি। অ্যান্ড মাঝে মধ্যে এরকম হয়, আপনারও হয়, আপনি ক্রিয়েটিভ কাজ করেন, অনেক কিছু করেন, অনেক রাত হয়ে যায় কাজ শেষ করতে করতে। তো আমি সাধারণত এরকম মাঝে মধ্যে হয়। তো হলে যেটা করি যে আমার ড্রাইভারটাকে বলি বাসায় চলে যাও। আচ্ছা। আমি তখন বাসায় চলে যাই নিজে ড্রাইভ করে। তো সেদিন এত বেশি কাজের চাপ ছিল, মানে ইট ওয়াজ এ রিয়েলি ভেরি ভেরি ডিফিকাল্ট ডে। আই ওয়াজ ফিলিং সো এক্সহস্টেড। ড্রাইভারকে বলতে ভুলে গেছি এবং ওই ড্রাইভারটাও রয়ে গেছে। অ্যান্ড এখন তো প্রায় 2টা বাজে। ওই দিন সেটা ছিল 2:15 মতো হবে বা 2:20 মতো। আমি অফিস থেকে নিচে নামি। নিচে নামার পর খেয়াল হলো ড্রাইভারকে বলি নাই, সে ওয়েট করছে। আরো 1-2টা ড্রাইভার ছিল, গার্ড ছিল। আমি ওই জায়গাটায় আরো অনেক লোকজন থাকে, সারাদিনই মানুষ থাকে, কারণ মিডিয়া পাড়ার মাঝখানে জায়গাটা। তো ওখান থেকে গাড়িতে উঠলাম। আমি ভাবলাম যে আমি নিজেই চালাই এবং ড্রাইভারটাকে ওর বাড়ির কাছে কোনো একটা জায়গায় ড্রপ করি, সো দ্যাট এটা ওর জন্য ভালো হবে। আর অনেক রাত হয়ে গেছে, আর আমরা সবাই করি, আপনিও করেন। আর ওইটা যাওয়ার পথেই তো আমাকে একটু ঘুরে যেতে হবে। তো আমি ওই দিনটা এরকম ছিল যে অনেকটা আজকের এরকম, একদম চুপচাপ, কেমন একটা পোকা ডাকছে ঢাকা শহরের ভেতরে। আর সবচেয়ে মজার জিনিস যেটা ছিল যে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ফোঁটাগুলা খুব বেশি বড় ছিল না, ঝিরি ঝিরি বৃষ্টি, কিন্তু ঘনত্ব অনেক বেশি ছিল, যার ফলে ওই ভিজিবিলিটি একটু কম ছিল, রাস্তা একদম খালি। আর নর্মালি হয় কি, এরকম রাস্তায় আপনাকে খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হয়, খুব কেয়ারফুলি চালাতে হয়, কারণ খালি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি। তো আমি খুব কেয়ারফুল ছিলাম, আর চালানো সম্ভব ছিল না, কারণ ওই ভিজিবিলিটি কম থাকার কারণে স্পিড দিচ্ছিলাম মেবি 30 আর কাছাকাছি। তো আমি যাচ্ছিলাম যে আপনার ওই মহাখালীতে গেলাম, মহাখালী বাস স্ট্যান্ড ক্রস করে ডান দিকে ঢুকলাম, কারণ আমার ড্রাইভারের বাসা ছিল ওই বাড্ডার দিকে। আমি ভাবলাম ওদিক দিয়ে যে মহাখালী পার হয়ে গুলশান 1 হয়ে বাড্ডাতে চলে যাব। তো মহাখালী কিছুটা যাওয়ার পর ওই আপনি দেখেছেন ওখানে একটা লেক গুলো এসে লেগেছে, যেটা অনেকে গুদারা ঘাট বলে, অনেক নৌকাটোকা থাকে। আর যেহেতু এটা বর্ষাকালের শেষের দিকের ঘটনা, তখন পানিও বেশি ছিল, পানি থই থই করা পানি। ওখানে একটা আপনি দেখবেন যে ওখানে একটা পুলিশ চেকপোস্ট ছিল, রাইট, এখনো আছে। আচ্ছা, ওই পুলিশ চেকপোস্টের ওখানে যখন আমি আসছি, ন্যাচারালি রাস্তাটা খুব সরু হয়ে যায়, তো স্পিড আরো কমিয়ে নিয়ে আসলাম, সো উড বি 20 to 30। ড্রাইভার আমার পাশের সিটে বসা, আমি ড্রাইভ করছিলাম। আমি দূর থেকে দেখছি যে সামনে একটা, আমার কাছে মনে হলো একটা সাইকেল যাচ্ছে, একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছে। আপনি ডেফিনেটলি খেয়াল করেছেন যে ওখানে কতগুলো সাইকেল থাকে, যে ক্যারিয়ারের উপর 4 কোণা একটা বাক্স থাকে। এন্ড আমার দূর থেকে দেখে মনে হলো যে একটা 4 কোণা বাক্স একটা সাইকেল চালিয়ে যাচ্ছে। 4 কোণা বাক্সটা একটু অনেক লম্বা টাইপের। আচ্ছা, নর্মালি 4 কোণা বাক্স একটু ছোট থাকে, পিঠের উপর থেকে দেখা যায়, কিন্তু এটা মাথাটা মানে একটু দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না এরকম। তো আমি হর্ন দিলাম, কারণ ওই সাইকেলটা যাচ্ছিল একদম ঠিক রাস্তার মাঝখান বরাবর। এন্ড আইদার সাইকেলটাকে হর্ন দিয়েছে, ন্যাচারালি সাইকেলটি সাইডে যাবে, আমি ডান পাশ দিয়ে ওকে ওভারটেক করে চলে যাব, ও সরছিল না।
আমি লাইট বিপ করলাম। আমার আবার ওই গাড়িটা পুরোনো গাড়ি ছিল তখন, লাইটটা একটু হালকা টাইপের ছিল, খুব একটা উজ্জ্বল ছিল না, এর মধ্যে ভিজিবিলিটি কম। তো তারপরও আমি হর্ন দিলাম কিন্তু শেষ হচ্ছে না, আমি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওইখানে কোনো পুলিশও ছিল না তখন চেকপোস্টে। এক্স্যাক্টলি পুলিশ পোস্টটা পাস হওয়ার পর ওই জায়গাটা আপনি দেখবেন যে কি রাস্তাটা একটু বা পাশে একটু ঢালু হয়ে গেছে, এন্ড ওই জায়গাটায় যে আমি সাইকেলটাকে পাস করছিলাম। তো পাস করার সময় মনে হলো যে এই সাইকেল ব্যাটায় আমাকে এত ইয়ে করেছে, তো ইনস্ট্যান্টলি আমি ডান পাশ দিয়ে বা দিকে যাবো না ডান দিকে যাবো ভাবতে হতে আমি ডান দিক দিয়ে এটাকে ওভারটেক করতে গেলাম। এন্ড গাড়ির স্পিড খুব কম ছিল, আরো কমিয়ে নিয়ে আসলাম। সাইকেলটার পাশাপাশি গিয়ে আমি বা পাশে গ্লাসটা নামালাম, ওকে একটা বকা দেবো, ব্যাপারটা কানে শুনিস না টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই যাচ্ছি কাছাকাছি যেতে যেতে আমি যেটা দেখলাম, আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। সেটা কি, আমি দেখলাম যে এটা তো সাইকেল না, এটা দেখলাম যে কি কেমন, এইবার হচ্ছে আসল ঘটনাটা। হ্যাঁ কেমন, এটা দেখলাম যে কি একটা মানুষ যার নিচে শুধুমাত্র একটা খুঁটির উপর দাঁড়ানো, এবং মানুষটা অনেক লম্বা, অনেক লম্বা। এবং ওইটার সবচেয়ে ভয়ঙ্কর পার্টটা হলো তার পিঠ হচ্ছে যেটাকে আমি সাইকেলের পেছনে কেরিয়ারের মতো ভাবছিলাম, আচ্ছা একদম চার কোনা, কাঁধের পাশটা একদম স্ট্রেইট একটা লাইন। ওই স্ট্রেইট লাইন থেকে মাথাটা মনে হলো এখান থেকে কেটে কোন রকম একটু লেগে আছে। এই যে অনেক রোবটের ইয়েগুলো আছে না, যে রোবট গুলা ভেঙে গেলে যেরকম হয়, ঘাড় ভেঙে গেছে একটা তার লেগে আছে টাইপের। এবং সে নিচে নেমে হাঁটছে কেমন যেন এটা, বা একটা খুঁটি কিভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে টাইপের। এটা আমি ভয়ঙ্কর ভয় পেলাম, মানে হোয়াট আই এম সিইং। এন্ড বকা দেওয়া তো পরে কোন রকমের তার জানলার গ্লাসটা তুললাম, সামনে আসলাম, এবং ওইটা মাথায় যে পিছনে কি দেখলাম, হোয়াট আই হ্যাভ সিন, এটা কি আমার হ্যালুসিনেশন হলো আর আমি আসলেই দেখলাম, ভাবছি এরকম। ওই সময় দ্বিতীয় ঘটনা ঘটলো। আপনি খেয়াল করেন ওই জায়গাটার পরেই হাতের বাঁ পাশে কতগুলো একটা দোকান আছে, বেশ সুন্দর সুন্দর দোকান ওখানে, ডেফিনেটলি আপনি দোকানগুলো কমার্শিয়াল কতগুলা মল টাইপের। তো ওইটার ঠিক সামনে অনেকটা বাঁ পাশে দিয়েই রাস্তা দিয়ে পাশ কেটে যাচ্ছে একটা গরু। গরুটা হেঁটে যাচ্ছে ধীরে ধীরে। আমি দূর থেকে স্পষ্ট দেখলাম যে আপনি দেখবেন গ্রামের রাস্তায় গরু হেঁটে যায়, গরুর মাথা থেকে একটা দড়িটা পিঠের উপর দিয়ে কিরকম ভাবে আসে। আমার কাছে একটা গরু হেঁটে যাচ্ছে, এবং তার পাশে গরুর বা পাশ দিয়ে মনে হলো যেন একটা মানুষ হেঁটে যাচ্ছে গরুটাকে, বাট এটা এমন না যে গরুটাকে সে ধরে রেখেছে, গরু হেঁটে যাচ্ছিল, মানুষটা তার পাশে আছে। গরুর জন্য মানুষটাকে ঠিক মতো দেখা যাচ্ছিল না, বাট আমি যেহেতু ডান পাশে ছিলাম মনে হচ্ছিল যে গরুটার বা পাশে মানুষটা যাচ্ছে। এবং ভয়ঙ্কর যে ব্যাপারটা ঘটলো, যখন আমি একদম কাছে গেলাম তখন দেখলাম যে ও মাই লর্ড, এটা তো কোনো মানুষ নাই, মানুষটা এই গরুটাই পেছন থেকে পেছনের অংশটা একটা মানুষের মতো উঠে আছে। খুবই অদ্ভুত ব্যাপার, মানে এটা মানে এমন একটা অদ্ভুত প্রাণী টাইপের মনে হলো। এটা সামনের দিকে সম্পূর্ণই গরু, কিন্তু পেছনের দিকে তার ওই পেছনের পা থেকে একটা মানুষের মতো উঠে গেছে, যেটাকে মনে হচ্ছিল মানুষটার ওই পাশে। আর ওই সামনের দিকে গরুর মতো মনে হলো, পিছনের দিকে যে মানুষটা যেটা উঠেছে, কাছাকাছি আসার পর আমার মনে হলো যেটা একটা চাদর ছিল, কিন্তু দেখলাম তার পিঠটা একদম অনেক বড় গাছের যেরকম একটা বুড়ো একটা থাকে, গাছের এক্সটার্নাল পার্টটা যেটা, হ্যাঁ এরকম হয়ে আছে। আমি ভয়ঙ্কর ভয় পেলাম, এবং আমি ভাবলাম যে এটা যা দেখছি ইট ক্যানট বি, ইটস নট পসিবল। আর আমি ভাবলাম যে এই সময় গরুই বা কোত্থেকে আসে, এত কিছু চিন্তা করার সময় হতে ছিল না। আমি গাড়ি সামনে চালাচ্ছি, এবং ওটাকে পার হওয়ার পরে আপনি খেয়াল করবেন এখানে একটা ইউ টার্নের মতো আছে হাতের ডান পাশে, এখানে একটা কাটা আছে ডিভাইডারটা। ওই ডিভাইডারটার উপর হঠাৎ করে তাকিয়ে দেখলাম, কারণ আমি যদি ডান পাশে ছিলাম, মনে হলো একটা মানুষ দাঁড়ানো। আমার খেয়াল আছে যথেষ্টই লম্বা, চুলগুলো একটু বাবরি টাইপের, এবং সে আমার দিকে তাকিয়ে আছে, এবং অ্যাজ ইফ এই লোকটা রাস্তাটা পার হতে যাচ্ছে। তার হাতে একটা অদ্ভুত জিনিস, একটা টিফিন ক্যারিয়ার চকচক করতেছে। আমার গাড়ির লাইটটা চকচক করতেছে, গাড়ির লাইটটা, তার দাঁতগুলা বের করে আমার দিকে তাকিয়ে হাসতেছে অ্যাজ ইফ আমাকে চিনে, এন্ড সে এমন ভাবে আছে যেন রাস্তাটা সে পার হবে। এটা দেখার পর আমার যেটা হলো, আমি কিছুই বুঝলাম না, আমি প্রচন্ড জোরে মনে হয় গাড়ি চালালাম। আমি কিছু মনে করতে পারলাম না, মানে মনে হয় সম্পূর্ণ অন্ধকার দেখছি, এন্ড প্রচন্ড জোরে গাড়ি চালানোর ইচ্ছা করে চালাই নাই, গাড়ি
ঠিক আছে? একাই হয়ে গেছে ভয়ের কারণে যেটা হয় যে মানুষ জোরে দৌড় দেয়, আমার মানে গাড়ির অ্যাক্সেলারেশনে পা দেওয়া ছাড়া কোনো উপায় নেই, এরকম একটা ব্যাপার হলো। একদম সম্পূর্ণ খালি রাস্তা ছিল। আমি হঠাৎ করে মনে হলো হোয়াট আই এম ডুইং, আই এম নট সিইং এনিথিং, এন্ড আমার ভিতরে একটা কন্ট্রোল আসলো। আমি যখন ব্রেক করলাম, আমি গুলশান 1-এর মোড়ে, 1-এর মোড়ে গাড়িটা যথেষ্ট ভাবেই আমি ব্রেক করলাম এবং গাড়িটা এখানে দাঁড় করালাম। দাঁড় করানোর পর আমি যখন গাড়ি যাচ্ছে না, আমার পাশ থেকে আমার ড্রাইভারটা বলল, স্যার কোনো গাড়ি তো নাই, ডানে বামে যান, সামনে যান। মানে ও ভাবছে যে আমি হয়তো কোনো একটা গাড়ির জন্য ওয়েট করছি যে কোনো একটা যাবে বা সিগন্যাল কিছু একটা। ও বলার পর তারপর আমি একটু ভালোভাবে দেখলাম, পিছনে তাকালাম, আমি পিছনে কিছুই দেখলাম না। নর্মালি ড্রাইভিং করার সময় আমি রেয়ার ভিউ মিরর বা সাইড ভিউ মিরর দেখার কথা। ওই যে 3টা জিনিসকে পার হলাম, আমার কখনোই মনে হয় না আমি মনে হয় রেয়ার ভিউ বা মিররে তাকিয়েছি আসলে পিছনে আছে কিনা। তো আমি কি করব, মানে অনেক সাহস জোর করে আমি ড্রাইভারকে কিছু বললাম না, তখন না বলে আমি সামনে গেলাম, বাড্ডাতে ওকে ড্রপ করলাম, ড্রপ করে পর আমার বাসায় গেলাম। তো আমার বাসা থেকে মানে পৌঁছানোর পর, মানে এই পৌঁছানোটা মনে হচ্ছিল অনেক দূরে, অনেক ভয়ঙ্কর একটা বিষয়, মানে প্রচন্ড ভয় পেয়েছিলাম। এবং বাসায় যে আমি খুব একটা স্বাভাবিক ছিলাম না, খুব কষ্ট করে কন্ট্রোল করে ঘুমালাম। ঘুম থেকে পরদিন আবার অফিসে আসলাম। অফিসে এসে প্রথমে আমার 2জন কলিগদেরকে এটা বললাম যে দ্য এক্সপিরিয়েন্স আই হ্যাড লাস্ট নাইট, অ্যান্ড আই ডোন্ট নো এটা কি হ্যালুসিনেশন ছিল না কি ছিল, আই ডোন্ট নো, অথবা আমি এরকম প্রচন্ড কঠিন একটা দিন পার করার পর এটা কি ভুল দেখলাম কিনা। দেন হঠাৎ করে মনে হলো ওয়াই নট আই এম কলিং মাই ড্রাইভার বিকজ হি ওয়াজ উইথ মি। তো আমি ওকে ডেকে আনলাম আমার কলিগদের সামনেই, জিজ্ঞেস করলাম, আচ্ছা এই কালকে রাতে এরকম দেখছিলি যে এরকম হয়েছে? তো ও বললো, হ্যাঁ স্যার আমি তো দেখলাম, ওই যে আপনি বকা দিতে গেলেন পাগলাটারে, আপনি জানাল না বলেন, কিছু বললেন না। তো তার মানে ওই লোকটাকে আমি যেটাকে ভাবছি সাইকেলে যাচ্ছে বা এই করছে, ও দেখেছে, আমার বলছে পাগলাটা। আমি সেটা কেমন ছিল লোকটা, ও বলেছে অনেক লম্বা। আমি বলছি কত লম্বা? ও অনেক লম্বা, ওই ড্রাইভারটা অনেক লম্বা। বলছে আমার চেয়ে অনেক লম্বা। আমি এত লম্বা কি মানুষ হয়? পরে বলে স্যার এটা তো ভাবি নাই, অনেক লম্বাই দেখছি। তারপর আমি জিজ্ঞেস তারপরে কি ইয়া ছিল যে গরু যাচ্ছিল দেখছিলি তুই? হ্যাঁ স্যার রাস্তা দিয়ে একটা গরু যাচ্ছে, একটা লোক নিয়ে যাচ্ছে, ওইটাও দেখেছে। আমি তাহলে এত এরকম রাতে গুলশানে কখনো তুই গরু যাইতে দেখছিস বা গরু যায় এরকম? সেটাই। তো ও বললো যে না স্যার এখানে তো গরু তো এরকম যায় না। আমি জানি না আপনি দেখেছেন রাস্তায়, যেহেতু আপনি বললেন আসা যাওয়া করেন, কখনো আমিও দেখি নাই, আমি গুলশানের রাস্তায় আমি কখনো গরু হাঁটতে দেখি নাই, আর রাতের বেলা তো আরো কঠিন, এই বৃষ্টির মধ্যে। তো ও বললো হ্যাঁ স্যার এটা তো ভাবি নাই, বাট ও দেখেছে। আচ্ছা আমি তৃতীয় ব্যক্তিটা ক্রস চেক করলাম, ও বললো হ্যাঁ টিফিন ক্যারিয়ার সহ ছিল, ও দেখেছে, মানে ওই মানুষটাকে সে দেখেছে। কিন্তু মজার ব্যাপার হলো ওর কাছে প্রত্যেকটা জিনিসই স্বাভাবিক ছিল, আপনার কাছে ও ভয় পায় নাই। আমার কাছে জিনিসটা খুবই অস্বাভাবিক, প্রচন্ড ভয় পেয়েছিলাম। আমি ফাইনালি ভুলও করেছিলাম, প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়েছিলাম, যেটা করা উচিত হয় নাই, হয়তো আই ওয়াজ আউট অফ মাই কন্ট্রোল। সেটাই। তো সেই যে ঘটনা বলছিলাম যে হতে পারে যে এটা এরকম ছিল, আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল যেন আমি একটা অ্যাক্সিডেন্ট করি বা কিছু একটা হয়ে যেতে পারতো। বাট আল্লাহ বাঁচিয়েছে, আমি এখানে আছি, আপনার সাথে কথা বলতে পারছি। বাট আমি জানি এটা সত্য মিথ্যা কি, বাট আই হ্যাভেন এনি এক্সপ্লেনেশন টিল নাও। আমরা কোনো এক্সপ্লেনেশনে যেতে চাই না, আমাদের হাতে সময় নাই, আমরা এখনই 2টা বেজে যাবে। আমরা একটু জানিয়ে দিই যে আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের না SMS না, আমাদের ইমেল করতে হবে এবং ইমেল করে ঘটনা পাঠিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা ঢাকাতেই করব। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@sherifuti.fm which is BHFM@radioFORTI.fm। নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।